নমস্কার। এই ভিডিওর বিষয় নতুন বিশ্ব ব্যবস্থায় বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে নারী ক্ষমতায়ন। আরো সহজ করে বললে, কর্মজগতে বা আর্থিক ভূমিকায় নারীদের অগ্রাধিকার, নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার যে কর্মসূচি, যেটা আগেই শুরু হয়েছিল, সেটা এই নতুন বিশ্ব ব্যবস্থায় তীব্র থেকে তীব্রতম আকার নেবে। তো এই বিষয়টি এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, যাতে করে সহযোদ্ধারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং এর ফলে অভিপ্সিত নারী বিদ্বেষ তৈরি না হয়, যেটা ইতিমধ্যেই হয়ে গেছে। কিন্তু এটা একটা পলিসি, এতে নারীদের আলাদা করে দোষ দেওয়ার কোনো কারণ নেই। আসলে এটা তো পলিসি, তাই না? তো যাই হোক, সে বিষয়ে কিছু বিস্তৃত আলোচনা করব এবং কি কি ঘটছে এই মুহূর্তে এই নারী ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, প্রকৃত উদ্দেশ্য কি, জায়নবাদী শক্তি, জায়নী শক্তি ঠিক কি চাইছে, কেন এটা করা হচ্ছে, সে বিষয়ে আলোচনা রাখব। অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই মধ্যবিত্তের বিনাশ যে শুরু হয়েছে নতুন বিশ্ব ব্যবস্থায়, যার সূত্রপাত আগেই ঘটেছিল, করোনা প্যান্ডেমিকের আগেই সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু এটা এখন আরো বড় আকার নিয়েছে, আরো নেবে। তো সেই ক্ষেত্রে এই মধ্যবিত্তের যে বিনাশ, বিভিন্ন ক্ষেত্রে এটা ঘটছে। তো এর যে মধ্যবিত্তের মধ্যে যে দুটি জেন্ডার আছে মূলত, যদিও এখন জেন্ডার ব্যাপারটাকে ওরা ফ্লুইড বলছে, আলাদা করে জেন্ডারের নারী পুরুষ ভাগ ওরা করতেই চাইছে না। সেটাও একটা প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার একটা উদ্দেশ্য, সেটা ভিন্ন বিষয়। তো নারী পুরুষ এখনো মোদ্দা ভাবে দেখতে গেলে আর কি, তার মধ্যে নারীদের তুলনায় পুরুষের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। মানে এই বিনাশ কর্মসূচির যে জায়গায়, মানে মধ্যবিত্তের বিনাশ তো শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে আবার নারীদের অবস্থা কিঞ্চিত ভালো হবে। সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হবে, বেশিরভাগ ক্ষেত্রেই একটু বেটার হবে। মানে দারুণ হবে বলছি না, কিন্তু এই যে পলিসি, উইমেন সেন্ট্রিক পলিসি, এই কারণেই তাদের অবস্থা কিঞ্চিত বেটার হবে, এবং সেটাই ওরা চাইছে। নারী ক্ষমতায়নের উদ্দেশ্যই তাই। তো আসছি সে বিষয়ে, খুব ইন্টারেস্টিং আলোচনা, মানে যেটা ওরা বহু আগে থেকেই করে রেখেছে ছক আর কি উদ্দেশ্যে কেন আসবো। তার আগে জানাই যে কলকাতা বই মেলা 2026 শুরু হচ্ছে 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যারা আসতে চাইছেন, দেখা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আগাম জানিয়ে রাখলাম, 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যারা মিলন আড্ডায় আসতে পারেননি, তারা এই সময়ের মধ্যে একটা দিন ফাঁকা করে রাখুন যাতে আসতে পারেন। 22শে জানুয়ারি মানে প্রথম দিন বাদ দিয়ে আমি প্রতিদিনই থাকবো, এমনই ইচ্ছে রয়েছে। যোগাযোগ রাখুন। আর যারা এর মধ্যে বই সংগ্রহ করতে চাইছেন, কলেজ স্ট্রিটে নতুন বইটিও পৌঁছে গেছে অ্যালাইড বুকসে। আপনারা জানেন, কফি হাউসের পাশেই অ্যালাইড বুকস।
বই সংগ্রহ করুন, লড়াই প্রতিবাদের সঙ্গে থাকুন, রসদ যোগান। আরো একটি ঘোষণা, ব্যাঙ্গালোর থেকে এক সহযোদ্ধা এসেছেন, আমাদের দেখাও হয়েছে। আগামী মঙ্গলবার, মানে এই সামনের মঙ্গলবার নয়, তার পরের মঙ্গলবারে, অর্থাৎ 6 তারিখ পড়ছে জানুয়ারির, তো আমরা কলেজ স্ট্রিট কফি হাউসে মিলিত হতে চাইব। উনিও ইচ্ছে প্রকাশ করেছেন, কারণ উনি মিলন আড্ডায় আসতে পারেননি ব্যাঙ্গালোর থেকে, কলকাতা বইমেলার আগেই বেরিয়ে যাবেন। তো উনি নিজেই ইচ্ছে প্রকাশ করেছেন, আমিও এই সময় এই চত্বরেই আছি। তাই যারা আগ্রহী আসুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। 6 তারিখে আমরা একটা আড্ডায় বসবো কলেজ স্ট্রিট কফি হাউসে, এই 4টে-5টা থেকে এরকম সময়ে শুরু করে ওই 8টা, 8:30 এরকম সময় পর্যন্ত। কেউ আগে পরে আসতেই পারেন, কোনো সমস্যা নেই। একটা আমি আনুমানিক টাইম ফ্রেম বললাম, আসুন মিলিত হই। তিনি চাইছেন একটু যোগাযোগ করতে, যেহেতু আসতে পারেননি মিলন আড্ডায়। তো যারা কাছাকাছি থাকেন, কলকাতা, হাওড়া, হুগলি এরকম দূরত্বে থাকেন, কাছাকাছি থাকেন, চলে ফিরতে পারবেন ওই সময়ের মধ্যে, তারা যোগাযোগ করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করে নিন সরাসরি, সেটা ভালো হবে। যোগাযোগ রাখতে পারবেন, এবং যারা আসতে পারেননি মিলন আড্ডায় তাদেরও আমরা একটু বসে আড্ডা মারতে পারবো। বইমেলাতে তো আছি, বইমেলাতেও তো দেখা হবে। তবু উনি চাইছেন, যেহেতু উনি থাকবেন না, তাই আমাকে অনুরোধ করেছেন, তাই আমি আপনাদেরকে কনভে করলাম। এবারে আসছি আরো একটি ঘোষণায়। এই বিষয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও করব। করোনা কিন্তু যায়নি, আমি আগেই বলেছিলাম, প্রথম চ্যানেলে ছিল, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিনের কথা ছিল। তো সুতরাং করোনা কিন্তু আবার আসবে। করোনা না হোক ফ্লু, সেটা বার্ড ফ্লু হতে পারে, মানে প্যান্ডেমিক ফর্মে আনা হবে। তাই মোটামুটি ধরে রাখুন 2026-এ ডেঙ্গু ভ্যাকসিন আসছে, মোটামুটি ভাবে নিশ্চিত, আমি আগেই জানিয়েছি। তো টাইম ফ্রেমটা বলে দিচ্ছি, 2027 থেকে 2030, 34 পর্যন্ত অন্তত, এই সময়ের মধ্যে আবার ওরা প্যান্ডেমিক নিয়ে আসবে, আসতেই হবে। এবং এবার সেই কন্ট্রোলটা বড় আকারের হবে। মানুষ এমনিতে তো ভয় পাবে না, পাচ্ছে না, বুঝতেই পারছেন, অনেকেই বুঝতে পেরেছে খেলাটা। তাই এবারে ওরা আটঘাট বেঁধে নামছে, এসআইআর হয়ে গেল, হচ্ছে, ডিজিটাল আইডি হয়ে যাচ্ছে। তাই মনে শক্তি রাখুন, আমি কিন্তু ভয় টয় দেখাচ্ছি না, আমি মানসিক প্রস্তুতি দিচ্ছি। সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন। আরটিআই এর গল্প শেষ। আরটিআই দেখিয়ে কাজ হাসিল করা যাবে না সহজে, সে তো আমরা দেখাবই, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ প্যান্ডেমিক আবার আসবে। আমরা বলি প্যান্ডেমিক, ওরা বলে প্যান্ডেমিক, আসবেই। কেন, কিসের ভিত্তিতে আমি এই কথাগুলো বললাম? ভিত্তি তো আছে কিছু, পর্যবেক্ষণ তো অবশ্যই আছে। লড়াইটা পর্যবেক্ষণ দিয়েই শুরু হয়েছিল, কিন্তু এখনো সেটাই মূলত। কিন্তু পাশাপাশি কিছু তথ্যও আছে, যার উপরে ভিত্তি করে আপনারাও বুঝতে পারবেন, যাদের লিঙ্ক টিঙ্ক চান আর কি, এখন অনেকে তো লিঙ্ক চান। এবং পাশাপাশি যদি মাথাটা খাটান, দুয়ে দুয়ে চার করলেই বুঝতে পারবেন যে না, এখনো ইতি হয় প্যান্ডেমিক, আমরা বলি প্যান্ডেমিক, তার ইতি হয়নি, আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওদের টার্গেট, ডিপপুলেশনের টার্গেটটা একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় পৌঁছয় এবং ওরা নিশ্চিত হতে পারে, ততক্ষণ পর্যন্ত ওরা
প্যান্ডেমিক, আমরা বলি প্যান্ডেমিক, ওরা বলে প্যান্ডেমিক, মহামারী অতিমারি চলতেই থাকবে, আসতেই থাকবে। যিনি প্রশ্ন করছেন, আমি বিস্মিত হচ্ছি, কি যেন প্রশ্ন করেছেন, ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার কতটা যুক্তিযুক্ত। 87 বছর বয়স। আচ্ছা, আপনি একটু সহজ করে বলি, আপনি কত বছর বাঁচতে চাইছেন আগে ঠিক করুন। আপনি 87 বছর অবধি এসে পৌঁছেছেন, সমীরণ নস্কর মহাশয়, ব্যক্তিগত আলাপ আছে বলে মনে হচ্ছে না আমার। তো যাই হোক, তো আপনি 87 বছর এসে 87 বছরে পৌঁছে গেছেন, আমার চাইতে অনেক 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 সিনিয়র আপনি। তো যাই হোক, তো এবার নিজেকে প্রশ্ন করুন তো, ছোটবেলায় আপনি কতগুলো ভ্যাকসিন নিয়েছিলেন। এখন যেমন গাঁদাগুচ্ছের ভ্যাকসিন দেওয়া হয়, বিসিজি থেকে শুরু করে হেপাটাইটিস বি, পোলিও, গাঁদাগুচ্ছের ভ্যাকসিন দেওয়া হয় তো শিশুদের। তো আপনার যখন জন্ম হয়েছিল, এখন যদি 87 বছর বয়স হয়, তো তখন তো কিছুই ছিল না এসব ছোটবেলার ভ্যাকসিন। তো তারপরেও তো আপনি 87 বছর অবধি বেঁচেছেন। তো তারপরেও বেঁচেছেন। এত এত মারাত্মক মারাত্মক রোগ অসুস্থতা চারদিকে একেবারে রয়েছে, হাউমাউ খাউ করে তেড়ে আসে আমাদের দিকে, তা সত্ত্বেও আপনি বেঁচে আছেন 87 বছর। এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, চোখ টোকও ঠিক আছে, হয়তো চশমা পড়েছেন, কিন্তু কাজ করতে পারছেন, 87 বছর বয়সে মেসেজ করছেন। জানি না আপনার হয়ে অন্য কেউ করেছে কিনা মন্তব্যটা, কমেন্টটা। তো তারপরে আপনার এসে 87 বছর বয়সে মনে হচ্ছে যে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এসবের ভ্যাকসিন নেওয়াটা কি যুক্তিযুক্ত। আর কি বলবো বলুন, এই হলো মগজ ধোলাইয়ের পরিণাম। আমি এটুকু বলতে পারি, আমি আপনাকে কোনো ভ্যাকসিন দিতে অফিসিয়ালি বারণও করতে পারি না। আপনি যদি আমার পরিচিত হতেন আলাদা কথা, ব্যক্তিগত আলাপ নেই, সেটা আমার সহযোদ্ধারা জানেন। শুধু এটুকু বলতে পারি, আমি হলে নিতাম না, এইটুকুই। আর আমি যে কি ভ্যাকসিন নিই বা কোন ভ্যাকসিন, এই যে লড়াইটা শুরু করেছি, সেটা আমার সহযোদ্ধারা জানেন। তো তো যাই হোক, আর আপনি যদি করোনা ভ্যাকসিন নিয়ে থাকেন, মোস্ট প্রবাবলি নিয়েইছেন অবশ্যই, তাহলে তো আপনার শরীরে ফ্লু, মানে মানে এখন মারাত্মক আকার নেবে, সর্দি কাশি জ্বর ইত্যাদি একটা ভয়ানক আকার নেবে। আগে 1-2 দিনে হয়তো সেরে যেত, এখন সময় লাগবে। সেটা তো হবে, ওরা এই কারণেই তো দিয়েছে, নইলে ওরা কি জানে না যে পরের বারবার ন্যাড়া বেলতলায় কি যায় না। কিন্তু যদি সত্যি সত্যিই পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে যাবে, যেতে বাধ্য হবে। তার জন্যই ওরা আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে। তো সবাই কি আর হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে যাবে না। সবার কি আর ক্যান্সার হবে না। বাজারটা থাকতে হবে। আর তার জন্যই ওরা জানে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, আর তাই ওরা বাজার তৈরি করে ফেলেছে। আর তাই ওরা এরপরে অনেক রকমের ভ্যাকসিন নিয়ে আসছে, আপনার সেটা জানেন, তাই তো। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলতে পারি, আপনি আপনার জায়গায় আমি হলে তো নিতামই না। এবারে আসছি প্রসঙ্গে। আর আপনার যদি হেঁটে চলে বেড়ানোর ক্ষমতা থাকে এখনো পর্যন্ত, তাহলে এসে সাক্ষাতে কথা বলুন। হ্যাঁ, ব্যক্তিগত আলাপ থাকলে অনেক কিছু বলা যায়, যেটা এইভাবে ফেসবুকে পাবলিক ফোরামে একজন মানুষকে না জেনে না চেনে সেটা বলা যায় না। তাহলে আজকের আলোচ্য বিষয় যেটা বললাম, কি নতুন বিশ্ব ব্যবস্থায় কিভাবে
নারীকে প্রমোট করা হবে। কেন করা হবে, কি উদ্দেশ্যে করা হবে বা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার তো জানেনি, একটা ছোট ব্যাপার, ওটা মাইক্রো লেভেল। সে উদ্দেশ্যে তো পরে আসছে, সেটা আপনারা অনেকেই জানেন। তবে আগে ভূমিকাটা যদি করে নি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি উপলব্ধিটা, তবেই বুঝতে পারবেন যে কেন ওটা করছে, কি উদ্দেশ্যে এটা করছে। উদ্দেশ্যটা ভালো না খারাপ, মহৎ না নীচ, সেই বিষয়ে যাচ্ছি না, সেটা আপনারা বিচার করবেন। কারণ এই যে মূল্যবোধ, যত কিছু আমরা সভ্যতার মানদণ্ডে প্রকাশ করি, মেনে চলি, সেই মূল্যবোধগুলো কিন্তু মানুষের তৈরি, মানুষের সৃষ্টি। এগুলো প্রাকৃতিক মূল্যবোধ নয়, মানে প্রকৃতি থেকে সঞ্জাত নয়। আর তাই এক্ষেত্রে মতভেদ থাকবেই, মতভেদ হবেই। তাই এসবই ব্যক্তিগত চিন্তা ভাবনার ওপর নির্ভর করবে। ক্লিয়ার? আচ্ছা, আগে আমরা দেখে নিই প্রকৃতিতে, যদি আমরা আদিকালেও দেখি, সভ্যতা সৃষ্টির আগে, কৃষিকাজের আগে, মানুষ যখন জঙ্গলে থাকত, হান্টার্স এবং ফুড গ্যাদারার্স ছিল। ফ্রুট গ্যাদারার্স মূলত, বা গ্যাদারার্স বলি এক কথায়, অর্থাৎ শিকারী এবং সংগ্রাহক ছিল। সেই জঙ্গলবাসী, অরণ্যবাসী মানুষ যখন তারা বিভিন্ন গোষ্ঠীতে বা ট্রাইবে ভাগ হয়ে, এখনো আমাজনের অরণ্যে, আফ্রিকার অরণ্যে এরকম ট্রাইব পাওয়া যায়, আপনারা জানেন, বিভিন্ন নাম আছে তাদের। তো সেই সময় নারী পুরুষের যে ভূমিকাটা ছিল, প্রাকৃতিক ভূমিকা, সভ্যতা সৃষ্টির আগে, মানে আমরা আধুনিক সভ্যতা বাদই দিলাম, আধুনিক সভ্যতার গল্প আসছেই না, যখন মানুষ অরণ্যচারী ছিল, সেই সময়ে ব্যাপারটা কিরকম ছিল? সেই সময়ে কি নারীরা পদ্মানসীন ছিল? মোটেই নয়। তারাও গ্যাদার করত, তারাও জীবিকার সঙ্গে যুক্ত ছিল। এখনো দেখবেন গারো, খাসি, জয়ন্তী, এসব ট্রাইব যারা রয়েছে, সেখানে নারীরা যথেষ্ট রকম অ্যাক্টিভ। মূলত তারা পুরুষের চাইতে বেশি কাজকর্ম করেন, পরিশ্রম করেন। সাঁওতালদের মধ্যেও দেখতে পাবেন ম্যাট্রিয়ার্কি বা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও বলা হয় অনেকে। কিন্তু সব ট্রাইবই মাতৃতান্ত্রিক ছিল, ম্যাট্রিয়ার্কি ছিল, এমন নয়। আমাদের সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল, এমনটা বলা হয়। যাই হোক, সিন্ধু সভ্যতা তো সিভিলাইজেশন, আমি তারও আগের কথা বলছি। সেখানে দেখবেন মূলত আমরা দেখেছি এইসব কাজকর্ম করা সত্ত্বেও নারীরাও ফল সংগ্রহ করতো। এখনো দেখবেন গ্রামে গঞ্জে, আমি নিজে গিয়ে দেখেছি, মহিলারা কাজ করেন, মাঠে কাজ করেন, শাক তোলেন, অনেক কাজই করেন। হয়তো হাল দেওয়ার কাজটা করেন না, হাল তো এখন উঠেই গেছে, এখন তো ট্রাক্টর। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে আদিকালে অরণ্যচারী মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি মূলত কঠিন শারীরিক পরিশ্রমের কাজগুলোর পুরুষরাই করত। নারীরা মোটেই পর্দানসীন ছিল না, তারাও কাজ করত। এবং মূল তাদের ভূমিকাটা ছিল, যেটা দেখবেন বাক্সিংহের মধ্যেও দেখা যায়, নার্চার করা, অর্থাৎ সন্তান প্রতিপালন করা, নার্চারার রোলে ছিল। সভ্যতা আরো একটু এগোতেই বা সেই সময় থেকেই আমরা দেখতে পেলাম যেটা পুরুষরা প্রোভাইডার রোলে ছিল, অর্থাৎ পুরুষরা প্রোভাইড করত।
ঝুঁকিপূর্ণ কাজগুলো শিকার করা থেকে শুরু করে এই কাজগুলো করত। আর নারীরা সন্তান প্রতিপালন করত, নার্চার করত। ট্রাইবের মধ্যে এটাও আপনারা দেখতে পাবেন। কারণ প্রকৃতিতে যদি আমরা দেখি এইসব মূল্যবোধ, নারী স্বাধীনতা বা এই পুরুষ আধিপত্য, এইসবের গল্প বাদ দিয়ে যদি আমরা দেখি যে সন্তান কাকে চায়, প্রথমে মাকে চায়, কারণ সে মায়ের থেকেই জাত, মাতৃ জঠর থেকে জাত, তাই তো। নারীর টান একটা ব্যাপার আছে, এটা তো প্রকৃতি, এটা তো বিজ্ঞান, এটাকে তো অস্বীকার করা যায় না। তাহলে সন্তান প্রতিপালনে বাবার ভূমিকা সহযোগী ভূমিকা প্রথম থেকেই, এটা প্রাকৃতিক সত্য। এটা সভ্যতা তৈরি করা মূল্যবোধ নয়, ইজ নট আর্টিফিশিয়াল ভ্যালুস, এটা আর্টিফিশিয়াল ভ্যালু নয়। তাহলে সন্তান জন্মের পরে কি চায়? মাতৃদুগ্ধ চায় বেঁচে থাকার জন্য, কোলেস্ট্রাম, যেটা তার শরীরের ইমিউনিটি তৈরি করে। তো সে মাতৃদুগ্ধের ওপরেই বেঁচে থাকে। সেটা কি পুরুষ যোগায়? না, মা যোগায়। অবশ্যই পুরুষের সে সাধ্য নেই। তাহলে প্রকৃতি থেকে আমরা কি পাচ্ছি? নারীকে প্রকৃতি সেভাবেই গঠন করেছে, সে জন্ম দিতে পারে, সে নার্চার করতে পারে, সে সন্তানের খাদ্য উৎপন্ন করতে পারে। অর্থাৎ পুরুষ যখন শিকার করছে, ফল সংগ্রহ করছে বা অন্যান্য কাজকর্ম করছে, সেই খাদ্য সন্তানের কাজে কিন্তু লাগছে না, নিজেরা খাচ্ছে, মাকে খাওয়াচ্ছে। সে সময় মায়ের স্বাস্থ্যকর খাদ্য খাওয়াটা জরুরি, কিন্তু সন্তানকে কি সে খাওয়াতে পারছে না? সেই সময় সন্তান তো খেতেই পারবে না। তাহলে তার একমাত্র খাদ্য পানীয় যাই বলুন না কেন, সেটা হলো মাতৃদুগ্ধ, ব্রেস্ট মিল্ক। তাহলে বাবা ছাড়াও মা সন্তান প্রতিপালন করতে পারে ওই সময়টাতে। বড় হয়ে গেলে বাবা পারে, ঠিক আছে, বড় হয়ে গেলে বাবা পারে, কিন্তু জন্মানোর পরে সদ্যজাত অবস্থাতে একটা সময় পর্যন্ত তার মাতৃদুগ্ধের দরকার পড়ে। মা অপরিহার্য, অপরিহার্য। সেই ভূমিকাটা বাবা কখনো নিতে পারবে না, ধাইমার সাহায্য নিতে হবে, এসব অনেক জটিলতা রয়েছে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে নার্চারের ক্ষেত্রে মায়ের ভূমিকা সবার আগে, এটাই বিজ্ঞান। তো এই যে একটা কাঠামো চলে আসছিল, যেটা পরবর্তীকালে আমরা দেখলাম, অরণ্যচারী মানুষ যখন সভ্যতায় এলো, সেটা বৈদিক সভ্যতায় হোক, মেসোপটেমিয়া সভ্যতায় হোক, মিশরীয় সভ্যতায় হোক, একটু ইতর বিশেষ হলেও মূল যে জায়গাটা সেটা অক্ষুণ্ণ ছিল। অর্থাৎ নারী নার্চার করবে, পুরুষ প্রোভাইড করবে। তার মানে কি আমরা বৈদিক যুগে দেখিনি নারীদের মধ্যে মৈত্রেয়ী, গার্গী, বিশ্ববারা, এরা বিদুষী নারী হননি? অবশ্যই হয়েছে, সেক্ষেত্রে কোনো বাধা ছিল না। যারা ব্যতিক্রমী নারী তাদের জন্য সুযোগ ছিল। মেসোপটেমিয়াতেও এরকম নারীর সন্ধান পাওয়া যায়, গ্রিসেও পাওয়া যায়, ছিল। কিন্তু তাতে করে যে নারীর মূল ভূমিকা, সবাই তো আর ব্যতিক্রমী হন না, সবাই তো আর মৈত্রেয়ী হবেন না, সবাই তো আর গার্গী হবেন না। ভূমিকা, মূল ভূমিকা ছিল নার্চার করা, আর পুরুষের ক্ষেত্রে প্রোভাইড করা। এটাই চলে আসছিল। তো এরপরে যেটা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেলাম যে এই যে রোলটা, যেটাকে রোল রিভার্সাল বলবো না কি বলবো, রোল মিক্স আপ, যেটাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সেটা আস্তে আস্তে আধুনিক সভ্যতার পত্তনের পরে সেটাকে আমরা দেখতে পেলাম। তো এই যে মায়ের যে ভূমিকাটা, সেটাকেই অবশ্যই ধর্মশাস্ত্রকার বলুন, যেই বলুন না কেন, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেছেন। তাদের উপর, তার উপরে তাদের শুধুমাত্র পরবর্তীকালে মধ্যযুগে আমরাও দেখেছি, ইউরোপে, ভারতেও দেখেছি
এই নারীদের ক্ষেত্রে বাইরের যে আগে বৈদিক যুগে যে সুযোগটা ছিল নারীদের স্বাস্থ্য চর্চা করার, মৈত্রেয়িত্ব না মৈত্রায়ণ উপনিষদই আছে তার নামে, তো সেটা সংকুচিত হলো, বন্ধ করে দেওয়া হলো, তাই তো? এটা ঘটলো, ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ঘটলো। এবং সেটা শুধুমাত্র তথাকথিত হিন্দুদের ক্ষেত্রে ঘটেনি, সর্বক্ষেত্রে ইউরোপেও আমরা দেখেছি, রোমান ক্যাথলিকদের মধ্যে দেখেছি, এটা চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ বৈদিক যুগে যে নারী স্বাধীনতার ক্ষেত্রে আমরা দেখেছি ব্যতিক্রমী নারীদের ক্ষেত্রে সুযোগটা ছিল, এমনকি স্বয়ংবরা হওয়ার কনসেপ্টও আমরা আমাদের সংস্কৃতিতে পেয়েছি। একটা ওপেন স্পেস ছিল, কিন্তু মূল যে জায়গাটা নার্চার করা, নারী সন্তান মানুষ করবে, এবং এটা খুব যথেষ্ট সম্মানের কাজ, গর্বের কাজ, আগামীকে তৈরি করবে, সেই জায়গাটা ছিল এবং সেটা সম্মানজনক ভাবেই ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে যখন এই ধর্মীয় জায়গাটা চেপে বসলো ধর্ম ব্যবসায়ীদের হাতে পড়ে, তখন নারীদের একটা জানলা বন্ধ হয়ে গেলে যা হয়, একটা ওষ্ঠাগত অবস্থা তৈরি হলো, দম বন্ধ অবস্থা তৈরি হলো, যেখান থেকে তারা মুক্তি পেতে চাইল। এবার সেই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, যেটা বৈদিক যুগে যদি আমরা দেখি বা আদিতে, তখন কিন্তু এই দমবন্ধ অবস্থাটা ছিল না, কিন্তু স্টাডি করলেই বুঝতে পারবেন। কিন্তু মধ্যযুগে ওই যে পুত্রা থেকে অতে ভার্যে এইরকম বলে মনুসংহিতায় যেটা রয়েছে, এবং আমরা মধ্যযুগে ইউরোপে এমনকি বাইবেলেও যে জায়গাগুলো পাই, সেখানে এই নার্চার করার রোলটাকে এতটাই গুরুত্ব দেওয়া হলো, এতটাই চাপিয়ে দেওয়া হলো, যেটা দম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি করলো, এবং অন্যদিকে তাদের আর কোনো সুযোগ থাকলো না। তো এখান থেকে স্বাভাবিকভাবে নারীরা বের হতে চাইলো, তো চাইবেই, স্বাভাবিক। একটা আপনি পাখিকেও যদি আটকে রাখেন খাঁচায়, সে ওড়ার চেষ্টা করবে, বেরোতে চাইবেই। ইটস রিয়ালিটি, যেটা ধর্ম ব্যবসায়ীরা করে ফেললো, নিজেদের স্বার্থেই তারা করেছিল। ওপেন স্পেসটা তারা দিল না, তারা গার্গী, বিশ্ববারা, মৈত্রেয়ী হওয়ার সুযোগটা দিল না। তাহলে ব্যতিক্রমী নারীদের সমাজে তো সেই সুযোগটা ছিল আগে। সবাই তো মৈত্রেয়ী হয় না, সবাই তো বিশ্ববারা হয় না, গার্গী হয় না, খনা হয় না, হয় কি? কেউ কেউ হয়। সেই কেউ এর জন্য জায়গাটা ছিল, কিন্তু পরবর্তীতে ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সেই জায়গাটা থাকলো না। কেউ হবে না, সবাইকে গৃহবন্দী থাকতে হবে, সবাইকে অন্তঃপুরবাসিনী হতে হবে, শুধু সন্তান প্রতিপালনই করতে হবে এবং সমাজের বিধি মেনে চলতে হবে। এই একটা অলিখিত লিখিত যেভাবেই বলুন না কেন, একটা ডিকট্যাট এসে গেল বিশ্বের সমস্ত দেশে কম বেশি। তো এবার নারীরা বেরোতে চাইল, আর তাদেরকে বের করার চেষ্টা করলেন বেশ কিছু মানুষ, তাদের মহাপুরুষ বলে ডাকুন, মনীষী বলে ডাকুন, যেভাবেই ডাকুন না কেন, তারা এগিয়ে এলেন। নবজাগরণের সূত্রপাত হলো, মধ্যযুগের গর্ভ থেকেই নবজাগরণের সূত্রপাত। সেটা ইউরোপের ইরাসমাস বলুন, আমাদের রামমোহন বলুন, বিদ্যাসাগর বলুন, তো সূত্রপাত হলো, যুক্তিবাদের আবির্ভাব হলো, আস্তে আস্তে আমরা দেখতে পেলাম। টম পেন লিখে ফেললেন এজ অব রিজন। তখন কি হলো, আমরা দেখতে পেলাম যে এই নারীদের এই দমবন্ধ অবস্থা থেকে মুক্তির জন্য অনেক মানুষ গলা তুললেন, আওয়াজ তুললেন। রামমোহন রায় তুলেছিলেন সতীদাহ প্রথার ক্ষেত্রে, জরুরি ছিল, কোনো সন্দেহ নেই, যদিও সবাই সব ক্ষেত্রেই সতীদাহ প্রথা ছিল না, নিম্ন বর্ণের মধ্যে সতীদাহ প্রথা ছিল না বললেই চলে, ছিলই না, উচ্চ বর্ণের মধ্যেই ছিল, এবং সেখানে কায়েমি স্বার্থ, সম্পত্তি হাতানোর ব্যাপার ট্যাপার, এগুলো অনেক কিছু ছিল। তারপরে বিদ্যাসাগর বিধবা বিবাহের কথা বললেন,
সমর্থন করলেন এবং পলাশর সংহিতা থেকে যুক্তিও দেখিয়ে দিলেন, নষ্টে জীবে প্রপজ্যে। তো এই যে জায়গাটা খেয়াল করে দেখুন, এগুলো কি পশ্চিমী দর্শন থেকে তারা নিয়েছিলেন নারী মুক্তির জন্য? ম্যারি উইস্টনক্রাফটকে লেগেছিল, সিমন দে বোভায়ারকে লেগেছিল? না, লাগেনি। আমাদের মধ্য থেকেই ছিল সেটা, আমাদের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন। পলাশর সংহিতা তো ওদের লেখা নয়, আমাদেরই। সেখানেই তো বিধবা বিবাহের অনুমতি ছিল। কোন ক্ষেত্রে ছিল না ছিল তিনি পুরোটাই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি তো ঘেটে বের করেছিলেন, আমাদের শাস্ত্রেই তো ছিল। আর সতীদাহ প্রথা কোথায়? বৈদিক যুগে কটা সতীদাহ প্রথা ছিল? মহাভারতের ওই মাদ্রির সই দেওয়ার গল্প আছে, সেটা তো স্বেচ্ছায় তিনি গিয়েছিলেন। তো সমাজের বিধি কিছু ছিল তাতে সতীদাহ প্রথা করতেই হবে? কটা উদাহরণ ছিল সেই সময়? নেই, ছিল না। তাহলে বিধবা বিবাহ বন্ধ হলো কেন? কারা করলো? আমরাই করেছিলাম, ধর্ম ব্যবসায়ীরাই করেছিল। এবং সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা একই রকম ভাবে। তো যাই হোক, সেই দুটো আমরা জানি হলো, নারীরা এগোলো। এবং এই ক্ষেত্রে আমাদের তখন শাসক শ্রেণী যারা ছিল তারা কিন্তু বাইরের লোক ছিল। এরা আওয়াজ তুলেছিলেন, আমাদের সংস্কৃতি থেকেই তারা এই মানবিক হওয়ার জায়গাটা তারা খুঁজে পেয়েছিলেন, যে হ্যাঁ এটা আছে, পলাশর সংহিতায় আছে, বিধবা বিবাহের অনুমোদন আছে। তাদের বাইরের দিকে তাকাতে হয়নি। কিন্তু যেহেতু তখন ব্রিটিশ শাসন চলছিল, বিধবা বিবাহের যেমন ওই সময়টা ডালহৌসি যতদূর মনে হয় যিনি করেছিলেন, যাই হোক, তাই তাদের সাহায্য নিতে হয়েছিল এবং তারা এগিয়ে এসেছিল। সূত্রপাতটা মন্দ ছিল না সেই সময়, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো এটাই যে ওই যে দমবন্ধ অবস্থা থেকে মুক্তি যখন শুরু হলো, তো সেইটা কেই এই জায়নিক শক্তি হাতিয়ার করা শুরু করলো, করে এমন একটা মূল্যবোধের তৈরি করলো, বিভিন্ন পুরস্কার দিয়ে লেখক সাহিত্যিককে উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, মিডিয়াকে কাজে লাগিয়ে, বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে এমন একটা দর্শন, একটা মতবাদকে ওরা প্রমোট করলো, যেটাকে ফেমিনিজম বলুন, আল্ট্রা ফেমিনিজম বলুন, যেভাবেই ডাকুন না কেন। যার ফলে কি হলো, যে একটা রিভার্সাল বা একটা মিক্স আপ ওরা ঘটাতে সমর্থ হলো, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। কি নারীদের দমবন্ধ অবস্থা থেকে এটা শুরু হয়েছিল, যে কারণে রামমোহনের আবির্ভাব হলো, বিদ্যাসাগরের কর্মসূচি আমরা দেখলাম। সেখান থেকেই আমরা দেখতে পেলাম যে নারীদের এখান থেকে একটা উল্টো জায়গায় নিয়ে যাওয়া হলো। আসলে আমি বারবার বলেছি না যে আমরা অ্যাকচুয়ালি এই যে সভ্যতার যে মূল্যবোধগুলো, এগুলো প্রকৃতি সঞ্জাত নয়। এগুলো যেভাবে ছোটবেলা থেকে আমাদের মগজ ধোলাই করা হবে, যেভাবে বোঝানো হবে, যেভাবে পড়ানো হবে, আমরা সেটাই 99.99% মানুষ অন্ধের মতো করে মেনে চলি। এই কারণেই করোনা প্যান্ডেমিক এত সফল হয়, ভ্যাকসিন এত সফল হয়। এক্ষেত্রেও তাই ঘটলো। তারপরে কি হলো, নারীরা মা হওয়ার ব্যাপারে একটা, যেটা গর্বের কাজ ছিল একটা সময়ে, কারণ তারা একমাত্র তারাই জন্ম দিতে পারে, সে কুণ্ঠিত হতেন, লজ্জা হলো। মানে মা হওয়াটা যেন কেমন একটা, যেন একটা মানে বিরক্তিকর কাজ, অবশ্যই ঝামেলা, মানে দায়িত্বটা ঝামেলা হয়ে গেল। এবং এইরকম ভাবে আমরা দেখতে পেলাম কিছু পুরুষও তাদেরকে সঙ্গ দিয়ে শুরু করলেন, এবং প্রোগ্রেসিভ এটাকেই বলে, অর্থাৎ নারীরা ঘরের কাজ করবে না, নারীরা মা হবে না। হ্যাঁ, প্রথমে বলা হলো যে মা শুধু মা হবে না, বাইরের কাজও করবে, অবশ্যই করবে। কিন্তু এখন এমন একটা দাঁড়া অবস্থায় আমরা সেখান থেকে পৌঁছে গেছি, ওরা নিয়ে যাচ্ছে এই নারীরা শুধু ঘরে বাইরের কাজই করবে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ওদিকেই আমরা যাচ্ছি। অর্থাৎ
ঘরের কাজকর্ম, মা হওয়া, সন্তান প্রতিপালনটা অনেকটা অসম্মানের, মানে মনে হচ্ছে যেন এটা করে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে, মানে মা হওয়াটা খুব একটা গর্বের ব্যাপার নয়। হ্যাঁ, এতে করে মনে হয় যেন জীবনে কিছুই করতে পারলাম না, একটা মানে মা হয়েই থাকলাম আর কিছুই করতে পারলাম না। এরকম ভাবে অনেক শিক্ষিত নারী যারা কাজকর্ম করেন না, বাড়িতেই থাকেন, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো, আগে যেটা ছিল না। এটা একটা শিক্ষার ফসল, যে শিক্ষা তাদেরকে এইভাবে ভাবিয়েছে। তো আগে সন্তান জন্ম দিয়ে নারীরা গর্বিতা হতেন, সম্মান পেতেন, বা এরকম ব্যাপার ছিল। সেটা একদম উল্টে গেল। তো কেন এটা হলো, কি উদ্দেশ্যে? আমি বলছি না এটা খুব ভালো হলো, এটা খুব খারাপ হলো, আমি একবারও বলছি না। কোনো নারী মা হলো কি হলো না, মহাকালের কিচ্ছু যায় আসে না। কি যায় আসে? কোনো নারী মনে করলো বিয়ে করবে না, বা কোনো পুরুষ মনে করলো বিয়ে করবে না, সন্তান নেবে না, কিচ্ছু যায় আসে না মহাকালের। কি যায় আসে? মহাকাল মহাকালের মতো। কিন্তু প্রক্রিয়াটা কেন হলো, কেন ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করতে পারি মাত্র। প্রক্রিয়াটা থামানো যাবে না, থামানো উচিতও নয়, আমি মনে করি না থামানো উচিত, কারণ শেষটা দেখার দরকার আছে। আমরা যারা একটুখানি সচেতন হচ্ছি, আমরা কিছু মানুষ, হাতে গোনা মানুষ, তারা ব্যাপারটা নিয়ে ভাবছি, এবং আমরা কোন কোন ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত আগে থেকে ভেবে নিয়ে চেষ্টা করছি সেটাকে অ্যাভয়েড করার, এই তো। কিন্তু এই প্রক্রিয়াটা তো থামানো যাবে না, এটা তো চলবে, কারণ এটা ফান্ডেড প্রক্রিয়া, অর্থনীতি ওদের খপ্পরে। থামানো উচিত নয় বলে আমি মনে করি। থামাবো কেন? হোক না, দেখি না কোথায় যাচ্ছে সিস্টেমটা, কোন দিকে নিয়ে যাচ্ছে ওরা। ইটস ইন্টারেস্টিং স্টাডি। কিরকম দেখুন, এই যে ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা, যেটা ওরা খুব জরুরি, যেটা আগেও ছিল। মেকিয়াভেলির লেখা দ্য প্রিন্স অসাধারণ একটি রাজনীতিক কূটনৈতিক বই, এবং আমাদের অর্থশাস্ত্র, চাণক্যের লেখা অর্থশাস্ত্র খুব অসাধারণ একটি বই। সেখানে কিন্তু এই দণ্ডভেদের কথা কিন্তু বলা হয়েছে, মানে বারবার করে বলা হয়েছে যে রাজাকে শাসন করতে গেলে, কন্ট্রোল করতে গেলে এই ভেদ করা, ডিভাইড অ্যান্ড রুলটা করতেই হয়, না হলে টিকে থাকা যায় না। সেটাকেই ওরা একটা আর্টিস্টিক জায়গায়, একটা দারুণ জায়গায় নিয়ে গেল। সেটা আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরপরই, আগেও তো ছিল। আগেও আমাদের দেশে এই যে তথাকথিতভাবে ব্রাহ্মণ্যবাদী বলুন, ওই ধর্ম ব্যবসায়ী বলুন, যাদের খপ্পরে পড়ে এই যে অস্পৃশ্যতা ব্যাপারটা এসে গেল, ও নিজের দেশের মানুষকে, নিজের দেশের মানুষ তাদেরকে কিভাবে অপমানজনক জায়গায় নিয়ে গিয়ে ছায়া মারালেও পাপ, অস্পৃশ্য, এরকম ভাবে একটা দাগিয়ে দেওয়া হলো। ওই জঘন্য অমানবিক আর কি বিষয়, এটাকে আত্মঘাতী বলি আমি, আত্মঘাতী। তার সুযোগ তো ওরা নেবেই না। শূদ্র, আর যেটা কর্ম ডিভিশন অফ লেবার ছিল আদিতে, সেটাই হয়ে গেল জন্মভিত্তিক। ভাবা যায়। এখনো দেখবেন বিভিন্ন ক্ষেত্রে, আপনি রেস্তোরাঁতে যান, কোনো রিসোর্টে যান, যেখানেই যান, বা কারখানায় যান, দেখবেন বিভিন্ন কর্মচারী কিন্তু এক কাজ, সব সব কর্মচারী কিন্তু এক কাজ করছে না, সেখানেও কিন্তু একটা ডিভিশন আছে, এই কাজটা এ করবে, ওই কাজটা ও করবে, তাই তো? কেউ এই ডেটা আপলোড করবে, কেউ ওই ডেটা আপলোড করবে, কেউ ওইটা করবে, কেউ ম্যানেজ করবে। সবাই তো এক কাজ করে না, সেখানে সর্বত্রই দেখবেন, কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা ডিভিশন অফ লেবার আছে। যে কাজটা যে ভালো পারে, যে দক্ষ, যার দ্বারা হবে, সেভাবেই সিস্টেমটা চলে। সেটা ডিভিশন অফ লেবার। এটাই বিজ্ঞান, এটাই হয়। তো সমাজেও সেটা ছিল, যার উপর ভিত্তি করে সমাজ এগিয়ে চলেছিল। এটা খুবই বিজ্ঞানসম্মত। কিন্তু কারো মধ্যে অন্য কোনো প্রতিভা থাকলে, দেখা গেল একজন কামার, সে ভালো, সে কামার এই কাজটা করবে ভালো, সে তো অধ্যাপক হবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারো মধ্যে যদি সেটা থাকে, মেধা বলে, মেরিটের বলে বা মনে করে, তার সেটা হওয়ার সুযোগ ছিল, করা যেত, সেটা। উদাহরণ আমরা জানি, মিথ বলুন, পুরাণ বলুন, যাই বলুন, উদাহরণ তো বটেই। এই বিশ্বামিত্র, তিনি কি মুনি, বিশ্বমিত্র মুনি, বিশ্বামিত্র যাই হোক, ব্রাহ্মণ। মুনি মানে ব্রাহ্মণ, কিন্তু উনি তো আদিতে ব্রাহ্মণ ছিলেন না, ক্ষত্রিয় ছিলেন। তিনি তো তপস্যা বলে, তার মেধা দিয়ে তিনি এই জায়গায় পৌঁছেছিলেন। তো এরকম উদাহরণ আছে। আমরা যেমন পরশুরামের ক্ষেত্রে, উনি তো ব্রাহ্মণ ছিলেন জন্মগতভাবে, তো উনি আবার ক্ষত্রিয় হয়েছিলেন, অস্ত্র বিশারদ হয়েছিলেন, পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন ক্ষত্রিয়দের ওপর ক্রোধের কারণে। তো তাহলে সেক্ষেত্রে তো একই জায়গায় তারা আটকে থাকেননি, এবং তারা সম্মানও পেয়েছেন। তাহলে এটা ছিল। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে বলা হলো যে কামারের ছেলে কামারই হবে, মুচির ছেলে মুচিই হবে, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। শুরু হয়ে গেল দমবন্ধ পরিবেশ, অস্পৃশ্যতা, ছোট কাজ, ঘৃণার চোখে দেখা শুরু হয়ে গেল। তাহলে এক ক্ষেত্রে ওদিকে নারীকে অবদমিত করলো ধর্ম ব্যবসায়ীরা, ধর্মের নাম করে, আসলে নিজেদের আখের গোছানো, কন্ট্রোল করা। অপরদিকে জাতপাতের নামে, অস্পৃশ্যতার নামে তথাকথিত ভাবে এইসব ওদের ভাষায় নিম্নবর্ণ, হাই বর্ণ, নিম্নবর্ণ করে দাগিয়ে দিয়ে তাদের অন্য কোনো পেশা যোগ্যতা থাকলেও আটকে দেওয়া হলো। দুটোই নিন্দনীয় এবং নক্কারজনক। এবার এই সুযোগটা কারা নিল? এই যে আমরা দেখতে পাচ্ছি এখন। আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে সমাজটাকে রেডি করে রাখবেন, আর বাইরের শক্তি তার সুযোগ নেবে না? নেবে তো, আলবাত নেবে। তাই ঘটল। আমরা কি দেখতে পেলাম? স্বাধীনতার পরপরই দেখতে পেলাম রিজার্ভেশন পলিসি সংবিধানে। কি উদ্দেশ্যে? মানুষের ভালোর জন্য। কাস্ট বেসিসে চাকরি বাকরি, সরকারি চাকরি মূলত, অবশ্যই। তাতে কি হলো? তাতে করে তথাকথিত আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ, যারা নিম্নবর্ণের অত্যাচারিত ছিল, যাই বলুন না কেন, তাদের খুব মঙ্গল হলো না। কিছু পরিবারে চাকরি বাকরি পেল, একটা ক্রিমি লেয়ার তৈরি হলো, তাদের বাবা পেয়েছে, সন্তান পেল, তার সন্তান পেল, 2-3টে প্রজন্ম, 4টে প্রজন্ম পেতে থাকলো। কি হলো তাতে? হলো না কিছু। তাহলে লাভটা কি হলো? একটা লাভ হলো বটে। কাদের লাভ হলো? শাসক শ্রেণীর লাভ হলো। কিছু পরিবারের লাভ হলো, তারা বাড়ি গাড়ি করলো, ঠিক আছে, ভোগ টোগ করলো, ভোগবাদী হলো, ভোগ হলো, বাড়ি গাড়ি করলো, বেশ। আর সবচেয়ে বেশি লাভ হলো শাসক শ্রেণীর, যারা এটা করতে চাইল। অর্থাৎ জন্মগত ভিত্তিতে আগে ওরা করেছিল, ধর্ম ব্যবসায়ীরা জন্মগত ভিত্তিতে ওই কাজই করতে হবে, অন্য কাজ করা যাবে না। এইবার সেটাকে রিভার্স করে দিয়ে জন্মগত ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে রিজার্ভেশন। তাই তো? ব্যাস, বেশ সুন্দর। তো ওখানেও একটা কায়েমি স্বার্থ ছিল, ধর্ম ব্যবসায়ীদের, ব্রাহ্মণ্যবাদীদের কায়েমি স্বার্থ ছিল। এবারে এদেরও তাহলে কায়েমি স্বার্থ আছে, এমনি এমনি করলো। কি স্বার্থ? উন্নতি কিছু নয়, ডিভাইড অ্যান্ড রুল। অর্থাৎ এতে করে কি হলো? এই তথাকথিত নিম্নবর্ণের উপর তথাকথিত উচ্চ বর্ণের একটা ক্রোধ তৈরি হলো, একটা বিদ্বেষ তৈরি হলো। পলিসি যারা বানায় তাদের প্রতি কিন্তু সাধারণ মানুষের ক্রোধ তৈরি হয় না। তারা কিন্তু সেই গভীরে যেতে পারে না, তারা বুঝতে পারে না কেন সেই পলিসি বানানো হলো, রিজার্ভেশন পলিসি কেন বানানো হলো, কি উদ্দেশ্যে বানানো হলো, আদৌ কোনো তথাকথিত ভাবে নিম্নবর্ণের মানুষের উন্নতি এতে হয়েছে কি না, কতটা হয়েছে, আশপাশে যান দেখে আসুন।
উন্নতি বলতে কি বোঝায়, আর্থিক উন্নতি, চারিত্রিক উন্নতি, দৈহিক উন্নতি, আর্থিক উন্নতি, কি উন্নতি বলতে কি বোঝায়, এগুলো নিয়ে কেউ ভাববে না। কি ভাববে? দেখবে যে ওরে বাবা, আমি নাম্বারটা 50-60 নম্বর পেলাম, আর এ তো 40 নম্বর পেয়ে চান্স পেয়ে গেল, এইটা দেখবে। এটাই তো উন্নতি, এটা ওরা জানে। তারপরে কি হলো, এই ভারতের কোটি কোটি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করা গেল, একটা ম্যালিস তৈরি করা হলো, একটা ঘৃণা তৈরি করা হলো, অর্থাৎ অন্য বর্ণের প্রতি অন্য আরেক বর্ণের ঘৃণা বিদ্বেষ তৈরি করা গেল, যেটা ওরা চেয়েছিল, সফল হলো। এবার দেখুন খেয়াল করে, জেনারেল কাস্টের পরিবারের লোকজন, বাবা মা পর্যন্ত, তারা কিন্তু পলিসিটাকে দোষ দেয় না, বা পলিসির মানে যারা বানালো সেই জায়নিস্ট শক্তি, ব্রিটিশরাই তো জায়নিস্ট শক্তির প্রথম রূপকার। তো তাদের উদ্দেশ্যটা কি ছিল তারা কিন্তু দেখবে না, তারা দেখবে বাবা এত কম নম্বরে পেয়ে যে সুযোগ পেয়ে গেল, আমার ছেলে এত নম্বর পেয়ে এত বড় নামী প্রতিষ্ঠানে পড়তে পারছে না, ডাক্তার হতে পারলো না, ওর ছেলে পেয়ে গেল, মানে কি তার প্রতি ঘৃণা করো, তার প্রতি বিদ্বেষ বিদ্বেষ বাড়াও। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন কিরকম গালিগালাজ দেওয়া হয় নিজের দেশের মানুষকে। হে ভারত ভুলিও না, দরিদ্র ভারতবাসে, মূর্খ ভারতবাসে, চন্ডাল ভারতবাসে, তোমার রক্ত তোমার ভাই, কে যেন বলেছিলেন। ওগুলো মুখস্থ করতে হয়, পরীক্ষায় কমন টমন পাওয়া যায়। এখন তো অবশ্য বিবেকানন্দ তো তুলেই দিচ্ছে, আমি জানি না এখন পাঠ্যে বিবেকানন্দের মানে পাঠ্যপুস্তকে বিবেকানন্দ কতটা পড়ানো হয়, আমার জানা নেই। তাহলে এবার কি হলো, এবার ওদেরকে, এবার যারা সুবিধে দিলে আপনি সুবিধে নেবেন না, ওরা সুবিধে নিল, তারপরে আর দরকার নেই বলে এখন দেখুন ওবিসি নিয়ে কি হচ্ছে, ওবিসি লিস্ট নিয়ে কি হচ্ছে, আস্তে আস্তে সবই তুলে দেবে ওরা, কারণ ওদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। তাহলে একদিকে ওই জাতপাতের রাজনীতিটা ওরা খেললো, কারণ ওরা খেলতে পারলো কেন, খেলতে পারলো, এই রাজনীতিটা করতে পারলো কেন? আমরা আমাদের সমাজেই আমরা ওদেরকে ব্রাত্য করে রেখেছিলাম, একঘরে করে রেখেছিলাম, অস্পৃশ্য বানিয়ে রেখেছিলাম, নিচু হিসেবে দেখেছি, যে সুযোগটা বাইরের শক্তি নেবে না, বহিরাগত শক্তি নেবে না, জায়নির শক্তি নেবে না, সেই সুযোগটা আলবাত নেবে, কাজে লাগিয়ে দিল। এবার রইল নারী। এবার জাতপাতের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল লিঙ্গের মধ্যে হবে না, আলবাত হবে, আমরা সেখানেই পৌঁছে গেছি। কি নাম দেওয়া হয়েছে? জেন্ডার জাস্টিস, জেন্ডার জাস্টিস দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কি, ওই যে নারীরাও তো অবদমিত ছিল মধ্যযুগে, যেমন করে অস্পৃশ্য হিসেবে তথাকথিত ভাবে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, তারা ছিল, নারীরাও তো ছিল, ওদেরকেও তুলতে হবে, ওদেরকেও তুলতে হবে, প্রমোট করতে হবে নারীকে। তাই অমুক জায়গায় নারীদের জন্য 33% রিজার্ভেশন, অমুক এই যে কিছুদিন আগে বারে হলো, বার কাউন্সিলে হলো, নারী উকিলরা সুযোগ পাবে। বিভিন্ন কোম্পানিতে এই পলিসি সেই পলিসি, সরকারের ক্ষেত্রেও এই পলিসি সেই পলিসি, বিভিন্ন রকমের যোজনা আগেই শুরু হয়েছিল, এখন তীব্র আকার নিল। এর পিছনে কি উদ্দেশ্য আসছে অনেকেই জানেন। এই যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, এটা কি ভাবছেন কাকতালীয় ব্যাপার? এই উদ্দেশ্যে নারীর ক্ষমতায়ন বলুন, অগ্রাধিকার বলুন, আর্থিক ক্ষমতা বৃদ্ধি বলুন, তথাকথিতভাবে পিছিয়ে থাকা নারী, ওই যে পিছিয়ে ছিল, ওরাও তো জাতপাতের, অবশ্যই তারা পিছিয়ে ছিল, সমাজ তাদেরকে পিছিয়ে দিয়েছিল, সে সুযোগটা তারা নিয়েছিল। রিজার্ভেশন একই রকম ভাবে উইমেন রিজার্ভেশন বিভিন্ন ক্ষেত্রে, বা উইমেন অনলি বলে বিভিন্ন রকমের স্কিম শুরু হয়ে গেছে। ভাতাও তাই, ভাতার ক্ষেত্রেও দেখবেন লক্ষ্মীর ভান্ডার, অনেকে তাহলে বলছেন নারায়ণ ভান্ডার কেন হলো না? আরে বাবা মশাই, ব্যাপারটা তো বুঝতে হবে কেন এটা হলো, উদ্দেশ্য কি। আপাতভাবে আমরা কি দেখতে পাচ্ছি? আপাতভাবে দেখতে পাচ্ছি যে নারীদের ক্ষেত্রে আমরা একটা 1000 টাকা হোক, 1500 টাকা হোক, একটা করে ভাতা দেওয়া হচ্ছে, বেশ ভালো, পরিবারও উপকৃত হচ্ছে, ঠিক আছে, খারাপ তো কিছু নয়,
খারাপ তো কিছু নয়। নারীদের বিভিন্ন পলিসির মাধ্যমে নারীদেরকে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধে, ওকালতির ক্ষেত্রে বার রিজার্ভ কাউন্সিল রিজার্ভেশন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম পলিসিতে, পার্লামেন্টেও জানেন একটা রিজার্ভেশন আছে, নারীদের এতগুলো রাখতেই হবে। এগুলো ভালো, অবশ্যই। খারাপ কি? ভালো, সমালোচনা কোনো জায়গা নেই। আমি আগেই বলেছি, ভালো মন্দ ব্যাপারটা তো পুরোটাই আপেক্ষিক, এগুলো আমরাই তৈরি করি। তাহলে আমাদের ব্যাপারটা হলো উদ্দেশ্যটা বোঝা। উদ্দেশ্যে আসছি। তার আগে আমরা দেখে নিই যে আগামীতে কিসের জন্য আরো তৈরি থাকবেন। লক্ষ্মীর ভান্ডার তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, ওটা মাইক্রো স্কেলে। আরো বড় স্কেলে জীবন জীবিকার ক্ষেত্রে কি দেখতে পাবেন? এইরকম, খুব সহজ করে বলি। ধরুন আপনার সন্তান আছে, দুজনেই ধরুন এআই নিয়ে পড়াশোনা করেছে, বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, বা এনার্জি নিয়ে পড়াশোনা করেছে, বা বায়োলজির জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, বা পিএইচডি করেছে, বা কিছু করেছে। সেক্ষেত্রে দেখবেন আপনার ছেলের মার্কস বা কোয়ালিফিকেশন বা স্কিল বেটার হওয়া সত্ত্বেও আপনার মেয়ের চাকরিটা হবে, ছেলের হবে না। কেন? ওটাই পলিসি। যখন এই পলিসিগুলো নেওয়া হয় তখন কিন্তু যেটা সমস্যা এখানেই, যে যখন ধন ব্যবসায়ীরা জাতপাতের ওপর ভিত্তি করে বিশেষ কিছু সম্প্রদায়কে পদদলিত করেছিল, তাদের মধ্যে কি তারা কোয়ালিটি এসব দেখেছিল? সব আলাদা করে দেখেছিল? কিচ্ছু দেখেনি। ওটাই পলিসি ছিল তাদের। তুমি ভাই এই জন্মগত সূত্রে, তাই তুমি ওই, তোমার কি আলাদা কোয়ালিটি আছে আমরা দেখতে চাই না, তোমার জন্ম কোথায় ওই, তাই তো? ওইভাবে দেখেছিল ধর্ম ব্যবসায়ীরা। এবার এই বিজ্ঞান ব্যবসায়ীরা, আধুনিক সভ্যতার যে ব্যবসায়ী, যে আইরিশ ব্যবসায়ী, তারা কি দেখছে? পুরুষ হয়ে তোমার কি স্কিল আছে না আছে ওসব বড় কথা নয় ভাই। আমাদের যে পলিসি, তাতে করে নারীদের আমরা অগ্রাধিকার দেব, এটাই পলিসি। তাদের যোগ্যতা তোমাদের চাইতে কম থাকলেও যায় আসে না, বেশি থাকলে তো কোনো কথাই নেই, আমরা এটা দেব। এখানে কোনো স্কিল যোগ্যতার কম্পারেটিভ কোনো জায়গা হবে না, এটা পলিসি। এটা আমরা এটাকেই আমরা চালিয়ে যাব, এটাই আমাদের পলিসি। তাই তো? যেমন করে লক্ষ্মীর ভান্ডারে ভাতা দেওয়ার সময় নারীদের কোনো স্কিল বা কোনো যোগ্যতা আলাদা করে দেখা হয়েছে? হয়নি। নারী এটাই বড় কথা, নারী এটাই বড় কথা, এক্ষেত্রেও নারী এটাই বড় কথা। তারপরে কি সব নারীরই চাকরি হবে? না, আমি এই যে একটু আগে বললাম তা নয়। বেটার হবে, পজিশনটা একটু বেটার হবে, পুরুষের তুলনায় পজিশনটা বেটার হবে। যেমন ভাতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, তেমন জীবিকার ক্ষেত্রেও তাই দেখতে পাবেন। কিভাবে বুঝবেন? টাটা। টাটা কেন? মনে রাখবেন, আমাদের দেশের এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বলুন, জায়নিস শক্তির বলুন, তার যে এজেন্ডা রূপায়ণে সবার বেশি, সবচেয়ে আগে টাটা থাকে। এই জন্য বিল গেটসের মতো মানবতাবাদী মুখটিও কিন্তু টাটারও। তো এটা কিন্তু একটা, আমি খারাপ মন্দ ভালো কিছু বলবো না, এটা আমি পলিসির কথা বলছি মাত্র। আই এম টকিং অ্যাবাউট এ পার্টিকুলার পলিসি, দ্যাটস অল। কি দেখবেন খেয়াল করে যে ভিআরএস কর্মসূচি, যেটা আমাদের দেশে ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, প্রথম কে এনেছিল? টাটা। খোঁজ নিয়ে দেখবেন। ভ্যাকসিনের ক্ষেত্রে জবরদস্তি সবচেয়ে বেশি কোন সংস্থা করেছে? টাটা। অন্য সংস্থাও করেছে, রিলায়েন্সও করেছে, আমি জানি। কিন্তু আমার কাছে খোঁজ আছে, খবর আছে, সবচেয়ে বেশি চাপ দিয়েছিল টাটা। ভুক্তভোগীও আছে আমাদের সহযোদ্ধা। এবং এখন ফার্মাসিউটিক্যাল সেক্টরে টেস্টিং বলুন, ফার্মাতে টাটা এখন যেভাবে ঢালছে, যেমন ফেসবুকেও দেখতে পাবেন টাটা নামে, যেখানে সেখানে অফলাইন শপও হয়ে গেছে টেস্টিং এর জন্য, অনলাইনে তো হচ্ছেই। কি টাটা এমএল না কি যেন নাম আর কি, যাই হোক, ব্র্যান্ডিং। তো এক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন যে
টাটা কি করছে? এই নারীদের ব্যাপারটা যেটা বললাম, টাটাকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমি অন্যান্য কোম্পানিতেও আসছি। উইমেন অনলি প্ল্যান্ট, হ্যাঁ, সেখানে না পুরুষের প্রবেশ অধিকারই নেই, পুরুষ রাখাই হবে না, পুরুষ রাখাই হবে না। সরকারি ক্ষেত্রেও এরকম। এক বিদ্যুৎ দপ্তরের এক কাজ করেন আমাদের এক সহযোদ্ধা বলছিলেন, তাদের একটি অফিস আছে, রাজ্য সরকারি, সেটা সরকারি কর্মচারী, সেখানেও একটা অফিস আছে, দপ্তর আছে, ভাগ আছে, সেখানে শুধু নারীকেই রাখা হয়েছে, অন্য কাউকে নেওয়াই হয়নি, নিয়োগই দেওয়া হয়নি। তো টাটার ব্যাপারে আসি। টাটার দুটো গাড়ি আছে, হ্যারিয়ার এবং সাফারি, জানেন নিশ্চয়ই, টাটা সাফারি, হ্যারিয়ার, দুটোই এসইউভি, স্পোর্ট ইউটিলিটি ভেহিকল। কারা বানায়? নারীরা বানায়। উইমেন অনলি প্ল্যান্ট, পুনের পিঁপড়িতে যে সংস্থা রয়েছে, সেখানে টাটার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেখানে 1,500 নারী অ্যাসেম্বলি লাইনে কাজ করে, অনলি উইমেন। সেখানে কোনো পুরুষ কাজ করে না, নেওয়া হয়নি। এটা কি ভাবছেন কাকতালীয় ঘটনা? না, এটা পলিসি, এটা পলিসি। হ্যারিয়ার এবং টাটা সাফারি। তা এবার প্রশ্ন করুন যে ওখানে কি তাহলে এই যে মেয়েরা যে কাজ করছে, সে স্কিল, অটোমোবাইল সেক্টরে, পুরুষের কি সেই স্কিল নেই? আলবাত আছে, কিন্তু সেখানে নেওয়া হবে না কেন? না হবে না, ওটা পলিসি, ওটা পলিসি, তাই নেওয়া হবে না। ওটা উইমেন অনলি প্ল্যান্ট। তাহলে এবার ধরুন এরকম যদি একটা প্ল্যান্ট হতো বা কিছু মেন অনলি, তাহলে কেমন লাগতো শোনাতে? নারীবাদীরা তেরে আসতো না, রেডে করে আসতো তো, তেরে আসতো তো, আসতোই, কিন্তু নেই এরকম কিছু। তো এটা কেন হলো? এটা করে দেখবেন অনেকে ওই যে বঙ্গীয় পুরুষ মোর্চা এরকম হচ্ছে, ওরাই ওরাই প্রমোট করে। এরকম অনেক সংস্থা আছে, নারী পুরুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেয়, ঘৃণা ছড়িয়ে দেয়, এরকম লোকজন আছে। আমার এখানেও একজন, আমার এই মিলন আড্ডাতে একজন দেখা করতে এসেছিলেন। তার যখনই শুনলাম বঙ্গীয় পুরুষ, ওরে বাপ রে বাপ, সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে ঠিক আছে এসেছেন। তো নারী মোর্চা আছে, পুরুষ মোর্চা আছে, মানুষ মোর্চা একটাও দেখলাম না। হিন্দু মুসলমান মোর্চা আছে, মানুষ মোর্চা দেখলাম না। মানুষ মোর্চা নেই কেন? টিআরপি নেই বলে, ব্যবসা ভালো হয় না, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলা যায় না, তাই নারী মোর্চা আছে, পুরুষ মোর্চা আছে, মানুষ মোর্চা নেই। আমি তো মানুষ মোর্চার কথা বলি রে বাবা। তাহলে এই 1,500 নারী, তারা খুব খুশি, স্বাভাবিকভাবেই তারা একটা বড় কাজ করছেন, তাদেরকে সেভাবেই বোঝানো হয়েছে। সন্তান জন্ম টন্ম দেওয়ার চাইতে একটা গাড়ি তৈরি করা অনেক বড় কাজ এই সমাজে। ঝাঁ ঝকঝকে গাড়ি তারা বানাচ্ছেন, অ্যাসেম্বলি লাইনে জোড়া লাগাচ্ছেন, পার্টস, যন্ত্রাংশ ফিক্স করছেন। দিনে শয়ে শয়ে গাড়ি তৈরি হচ্ছে হ্যারিয়ার এবং সাফারির, এবং শুধু উইমেন অনলি মডেল কার সেগুলো। তা তো গর্ব হওয়ারই কথা, ভালো লাগারই কথা, তাই তো। তো এরকম ভাবে টাটা তো বললাম, দেখে নেবেন। ফক্সকন, যেটা তাইওয়ানের একটি কোম্পানি, ব্যাঙ্গালোরে একটি ইউনিট তৈরি করেছে। আইফোন, আইফোনকে ম্যানুফ্যাকচার করা, ম্যানুফ্যাকচার বলবো না, 80% যন্ত্রাংশই বাইরে থেকে আসছে, এখানে জোড়া লাগানো হচ্ছে। এটাও অ্যাসেম্বল করা আর কি ব্যাপারটা, তাই। তো সেখানে দেখা যাচ্ছে যে এটা সাম্প্রতিক হয়েছে, আইফোন 16 সময় থেকে এটা হয়েছে। তো সেখানে 80% কর্মচারী নারী, এবং সেটা আগামীতে 100%-এর দিকে নিয়ে যাওয়ার টার্গেট ব্যাঙ্গালোরে। ইতিমধ্যে হাজার হাজার নিয়োগের পরিকল্পনা, শয়ে শয়ে নিয়োগ তো হয়েই গেছে,
বেশ বড় বড় কিছু ডরমিটরি তৈরি হয়ে গেছে যেখানে নারীরা থাকবেন, কাজ করবেন বলে। আনন্দের কথা। আইফোন বানাচ্ছি আমরা, ওদিকে অনেক নারী বলবেন যে আমরা টাটা সাফারি বানাচ্ছি, আমরা হ্যারিয়ার বানাচ্ছি, আর এরা বলবে আমরা আইফোন বানাচ্ছি। উইমেন অনলি প্ল্যান্ট ফক্সকনের। তো গর্বের কথা, অবশ্যই সবাই তো ইঞ্জিনিয়ার হতে চায়, বড় ব্র্যান্ডেড কোম্পানিতে চাকরি করতে চায়, তারা গর্ব করে পরিবারে বলতে পারবেন যে এই করছি। আনডাউটেডলি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমার হাতে তৈরি গাড়ি রাস্তায় চলছে, আমি এত বড় শক্তিশালী একটা পাওয়ারফুল গাড়ি এসইউভি প্রডিউস করছি, মানে আমি কত শক্তিমান, আমি তো প্রডিউস করছি, আমি কত শক্তিমান, নিজের একটা পাওয়ার ফিল করছি, উইমেন পাওয়ার ফিল করছি। এটা দারুণ ব্যাপার, কোনো সন্দেহই নেই। কিন্তু এই যে অল উইমেন প্ল্যান্ট বলুন, অল উইমেন ডিপার্টমেন্ট বলুন, অল উইমেন, এই সমস্ত কিছু কিন্তু আগামীতে বাড়তে থাকবে। তার ফলে কি হবে, যেমন করে এবার আসছি উদ্দেশ্যে, কেন করছে ওরা? ওরা কি ভালো চেয়েছে? সংরক্ষণের মাধ্যমে সম্প্রদায়ের কতটা ভালো হয়েছে বিদ্বেষ বাড়ানো ছাড়া? ইনক্লুসিভ গ্রোথ হয়েছে? হয়নি। ক্রিমি লেয়ার তৈরি হয়েছে মাত্র। তো এইটা কেন ওরা করতে চাইছে? অল উইমেন ফেসিলিটিস ওরা কেন করতে চাইছে? অবশ্যই ডিভাইড অ্যান্ড রুলের খেলা। এর ফলে কি হবে? ঠিক আগের ক্ষেত্রে যা হয়েছে, বিদ্বেষ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে, যেটা ওরা চাইছে। কি একদিন শোনা যেত যে তথাকথিত নিচু জাত, দেখো মেরিট নেই, কিছু নেই, মেধাকে পদদলিত করে কম নাম্বার পেয়ে এত বড় চাকরি পেল, আমার ছেলেটা পেল না, তাই তো? এরকম ছিল, অর্থাৎ ভেদাভেদটা ছিল জাতপাতের মধ্যে, একটা ঘৃণা তৈরি হতো। সোশ্যাল মিডিয়া এখনো দেখতে পাবেন, ঘৃণা। পলিসি মেকারদের প্রতি ঘৃণা নয়, ওরা তো অদৃশ্য, দেখতে পাই না আমরা, দু একজন দালালকে দেখতে পাই মাত্র। কিন্তু যারা পলিসির সুযোগ নিচ্ছে, স্বাভাবিক, সুযোগ পেলে কেনা নেয়, তো তাদের প্রতি ঘৃণা। তো এটা ছিল জাতপাতের মধ্যে। একই পরিবারের সন্তানের মধ্যে তো দুরকম জাত থাকে না, থাকে কি? কি হলো, আপনি কায়েস্ত, আপনি তথাকথিত ভাবে এই শিডিউল ট্রাইবদের প্রতি ঘৃণা করছেন। হ্যাঁ, কিছু নেই, জানে না, অপদার্থ, অশিক্ষিত, কলম ভেঙে যায়, সেই কিনা স্কুলের শিক্ষক হয়ে গেল। কি রিজার্ভেশনের পলিসি, ড্রাফটটা তার উপরে পড়লো, এরকম আপনার চিন্তা ভাবনা। আরে বাবা, তাকে তো সুযোগ দেওয়া হয়েছে, সে কেন নেবে না? তাকে বোঝানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে যে এই সফিস্টিকেটেড হোয়াইট কলার জবটাই হলো তোমার জীবনের মুখ্য। তুমি যদি ডাক্তার হতে পারো তুমি সফল, তুমি চাষি হলে বিফল, তুমি রাজমিস্ত্রি হলে বিফল, তুমি এমবিএ হলে দুর্দান্ত সফল, ইঞ্জিনিয়ার হলে তবেই তুমি সফল। এটা তাকে বোঝানো হয়েছে, তার মাথায় ঢোকানো হয়েছে, প্রসেস করা হয়েছে, তাই সেটা করেছে। আর আপনি তাকে ঘৃণা করছেন। সুযোগ পেলে তো আপনিও নিতেন না? নেন না? নেন তো, সুযোগ পেলে তো সবাই নেয়। এবার কি হবে, এই ডিভিশনটা চলে আসবে পরিবারের মধ্যে, পরিবারে ভাঙন। আগে জাতপাতের মাধ্যমে সমাজে ভাঙন, সমাজের যে সিস্টেম ছিল সেটাকে ভাঙন, ঘৃণার বাতাবরণ তৈরি করো, এটা আমরাই সুযোগ করে দিয়েছিলাম। তো সেই সুযোগটা ওরা নিল, দারুণভাবে নিয়েছে, দে আর অ্যাবসলিউটলি সাকসেসফুল। এবার পরিবারের মধ্যে ভাঙনটা দেখতে পাবেন। ভাই দিদিকে ঘৃণা করছে, যদিও এখন সন্তানই নেই, তারা বেঁচে গেলেন, বা একটা মাত্র সন্তান, কিন্তু থাকলে ভাই দেখতে পাবে দিদির হয়ে গেল, আমার হচ্ছে না, হচ্ছেই না, পলিসি তো নেই। কি মুশকিল, পলিসিটা ওই রকমই হবে কি করে? এমনিতে তো এআই এর জমানা, চাকরি বাকরি তো প্রায় লাটে উঠবে, যতটুকু থাকবে ততটুকু অল উইমেন করে দেবে। এবার বুঝো ঠেলা,
এতে করে কি লাভ হবে, কাদের লাভ হবে, কেন বুঝতে পারছেন না? সহজেই বোঝা যাবে কিরকম লাভ। দেখুন, প্রথমত নারী বিদ্বেষ বাড়বে, নারীর প্রতি পুরুষের বিদ্বেষ। ওই যে বঙ্গীয় পুরুষ মোর্চা, হ্যাঁ, ওরা যে আইন টাইন গুলো বিবাহের দম্পত্যের ক্ষেত্রে 498 বানিয়েছিল, 498A থেকে শুরু করে বিভিন্ন রকম জামিন অযোগ্য ধারা টারা কেন করেছিল? ভালোর জন্য করেছিল, পরিবারের মঙ্গলের জন্য করেছিল, পরিবার যাতে করে টিকে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য করেছিল? একদমই না। ডিভাইড অ্যান্ড রুল, তার জন্য করেছিল, যাতে করে নারীটির প্রতি পুরুষের বিদ্বেষ তৈরি হয়। ওই যে সুযোগ পেলে কিনা নেয়, 498 আছে। আর নারীদের মধ্যে ইকিউটা একটু বেশি, ইমোশনাল কোশ্চেনটা বেশি, স্বাভাবিক, এটা প্রকৃতির ব্যাপার। ইমোশন থাকে, আবেগ থাকে বলেই তো সন্তান প্রতিপালন করতে পারে রে বাবা। তারা ভালো নার্চার করতে পারে, প্রকৃতি তাদেরকে এটা দিয়েছে, এটা অ্যাসেট। কিন্তু সেই অ্যাসেটটাকেই যারা বিভাজন করতে চায়, সেই শক্তি, ডিভাইড অ্যান্ড রুল করার শক্তি কাজে লাগিয়ে আইন টাইন বানিয়ে দিল। এইবার সেটাকে স্বাভাবিকভাবেই আইন আছে, মিস ইউজ করা শুরু হয়ে গেল। ওতে করে সমাজের মানে পরিবারের তো ভালো হলোই না, বরং আরো বিদ্বেষ বাড়লো, ঘৃণা বাড়লো, এবং নারী পুরুষের মধ্যে একটা বড় রকমের গ্যাপ তৈরি হলো, যেটা আগে কখনো ছিল না, এতটা ছিলই না, আগে ছিল না। আগে অ্যাডজাস্টমেন্ট ছিল, স্যাক্রিফাইস ছিল, ছিল তো, সেটা গেল। এবার এসে গেল রেষারেষি, ইগো, আমি কিসে কম, এইটা শুরু হয়ে গেল। এবং এটা ওরা চেয়েছিল। আর তাই দেখবেন দিকে দিকে এখন সব পুরুষ সংগঠন গজিয়ে উঠেছে, ফেসবুকে দেখতে পাবেন। আর নারী আবার পুরুষের হয়ে গলা ফাটায়। আবার নারীবাদী সংগঠন তো আছেই, ব্যাস লেগে গেছে। আর যত বেশি নারী পুরুষের মধ্যে সংঘাত বাঁধবে, ঘৃণার বাতাবরণ তৈরি করা যাবে, নারীকে মানে দেখবেন এরকম অনেক চলচ্চিত্র তৈরি হচ্ছে, অনেক চলচ্চিত্র মিডিয়া বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে পুরুষ মানে রেপিস্ট, পুরুষ মাত্রই রেপিস্ট, অত্যাচারী, এরকম দেখা, এগুলো তো হয়েছে। এখন অনেক জায়গায় আবার দেখানো হচ্ছে, বিভিন্ন রকমের যে মানে ব্লগ গুলো হচ্ছে, ভ্লগ, সেখানে আবার দেখা যাচ্ছে নারী কতটা সুযোগ সন্ধানী, নারী কতটা এক্সপ্লয়েট করে, গোল্ড ডিগার পুরুষদের কিভাবে সর্বশান্ত করে দিচ্ছে, এগুলোকে হাইলাইট করছে। দু একটি ঘটনা হয়তো ঘটে, বা সেটাকে অতিরঞ্জিত করে বাড়িয়ে দিয়ে নারী পুরুষের প্রতি বিদ্বেষ, ঘৃণাকে চরম জায়গায় ওরা নিয়ে যেতে চাইছে। কেন? যাতে করে নারী পুরুষের মধ্যে দূরত্ব, অবিশ্বাস যত বাড়বে, তত পরিবার গঠন হবে না, তত জনসংখ্যা কমে যাবে, ডিপপুলেশন হবে। ওদের আলটিমেট টার্গেট হলো পৃথিবীতে কয়েক কোটি লোক থাকবে, মূলত থাকবে তারা, ইহুদিরা, ইহুদি শক্তি এবং তাদের দালালেরা, ব্যাস। এবং ওটা পারবে, ওরা, আমার বিশ্বাস ওরা পারবে। কারণ এদের যে এজেন্ডা, যেটা জায়নিস্ট ন্যায়নিজম নিয়ে গ্রেগরি রাসপুটিন নিয়ে বিস্তারিত লিখেছি, বইটি অনুগ্রহ করে সংগ্রহ করুন, পড়ুন। দ্বিতীয় খণ্ডেও লিখেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো সেখানে ওরা এই যে জায়নবাদী শক্তি, জায়নিস্ট শক্তি, রসচাইল্ড, রকেফেলারের হাত ধরে যার আধুনিক সংস্করণ দেখতে পাচ্ছি আমরা, তো সেটা তো সূত্রপাত অনেক আগে, হাজার হাজার বছর আগে। অর্থনীতি দিয়ে, ওই যে 30 পিসেস অফ সিলভার দিয়ে তারা জুডাসকে মগজ ধরায় করে যিশুকে ধরিয়ে নিল, তাই তো? ধরিয়ে দিয়েছিলেন শিষ্য। তাহলে অর্থনীতি, প্রলোভন দেখিয়ে, তো এটাও তো প্রলোভন দেখানো, চাকরির প্রলোভন, এই প্রলোভন, সেই প্রলোভন, ভাতার প্রলোভন, প্রলোভন দেখানো। সেই প্রলোভন দিয়েই তো সূত্রপাত হয়েছিল। তো সেটাই ওরা জানে যে কি শক্তি আছে তার, যা মনুষ্যত্বকেও শেষ করে দেয়। লোভ এমন শক্তি, লোভে এমন শক্তি। তো সেটাকেই ওরা এতদিন, হাজার বছর ধরে ওরা ভেবে এসেছে। বড় জোর আর কয়েকশো বছর লাগবে, 100 বছর লাগবে হয়তো, বড় জোর। ওদের এই এজেন্ডা, অর্থাৎ অল, শুধুমাত্র ওরাই থাকবে পৃথিবীতে, আর ওদের দালালরা থাকবে এই যে
মাত্র কয়েক কোটি মানুষ পৃথিবীতে হয়তো থাকলো। এটা তো ওরা করে ছাড়বে, ওরা সেদিকেই তো ওরা যাচ্ছে। আর সেটা করতে গেলে কি হবে, সাধারণ মানুষের মধ্যে পপুলেশনটাকে, ইউজলেস ইটার্স বলুন যাই বলুন, ওদের মধ্যবিত্ত এখন ওদের কাছে ইউজলেস ইটার্স হয়ে যাচ্ছে, মধ্যে কি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, পরিবার গঠন বন্ধ করতে হবে, যার সন্তান জন্ম দেওয়া বন্ধ করতে হবে। এইভাবে করতে করতে আস্তে আস্তে ইউরোপে দেখবেন জন্মহার নেগেটিভ হয়ে গেছে ইতিমধ্যে। ইউরোপ, আমেরিকাতেও তাই। সেখানে আবার মানুষ চেষ্টা করছে জন্মহারকে স্বাভাবিক করা। তো সেটা ওরা ওরা সফল হয়েছে ইউরোপে, এবং ওরা এবার টার্গেট করছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে ডিপপুলেশন প্রোগ্রামের জন্য ওরা করছে। এক্ষেত্রে ওরা সফল হবে, এবং এই জন্য ওরা অনেক রকমের কর্মসূচি নিয়েছে। শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে বন্ধ্যাত্ব সর্বক্ষেত্রে তো সফল হবে না। ভ্যাকসিন দিয়ে বন্ধ্যাত্বের একটা বড় কারণ, ভ্যাকসিনেটেড বাবা মার মধ্যে সন্তানের মানে জন্ম দেওয়ার হার বা সন্তান গ্রহণের হার সবচেয়ে কম, এটা যেটা তথ্য সেটা তো আছেই। তো এর বাইরেও যত সম্ভব চেষ্টা করতে হবে, করে যেতে হবে। তার মধ্যে একটা হলো নারী পুরুষের মধ্যে বিদ্বেষ তৈরি করা, যার ফলে তারা কাছাকাছি আসবে না। আর কাছাকাছি না এলে বিয়ের গল্প নেই, একটুতেই ছাড়াছাড়ি হয়ে যাবে, বিদ্বেষ তৈরি হবে, ঘৃণা তৈরি হবে। আর বিয়ে হলেও ঝামেলার কারণে সন্তান নিতে চাইবে না বা আটকে পড়বে, এই কারণে সন্তান নিতে চাইবে না। তাই দেখবেন খেয়াল করে, যত বেশি শিক্ষিত নারী পুরুষের মধ্যেই এই সন্তান গ্রহণের প্রবণতাটা কমে গেছে। এবং ইন্টারেস্টিং কি, সন্তান লালন পালন করার সামর্থ্য আছে তা সত্ত্বেও দুজনেই চাকরি করেন অথচ সন্তান নেই, এরকম বহু পরিবার পাবেন। দুজনেই চাকরি করেন কিন্তু সন্তান নেই, ডাবল ইঞ্জিন, নো কম্পার্টমেন্ট। কেন? এটা একটা ডিপপুলেশন এজেন্ডা, জনসংখ্যা কমানোর একটা পলিসি। আর তাই এই পলিসির হিসেবে, পলিসির একটা উইং হিসেবেই অল উইমেন প্ল্যান। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন, বুঝে নেওয়ার চেষ্টা করুন কিভাবে। ওরা তো ভালোর জন্য কিছু করে না, মানে ওদের ভালো হতে হবে, ভালো মন্দ তো সবই আপেক্ষিক। যারা চাকরি করছেন উইমেন, তাদের তো ভালো লাগছেই, তারা গাড়ি বানাচ্ছেন, তারা আইফোন বানাচ্ছেন, ভালোই তো লাগবে। কিন্তু শেষ পর্যন্ত শেষ বয়সে কি করবেন? সব ভালো যার শেষ ভালো। ওই যে ইউরোপে, আমেরিকায় একা অসহায় নারীরা সুইসাইড করছেন, ডিপ্রেসিভ অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধপত্র খেয়ে বেঁচে আছেন, কোনো রকম করে ঝুলে পড়ছেন। বহু ঘটনা আমি নিজের চোখেও দেখে এসেছি। তো ওটা পরের গল্প, আগে এই সময়টা আমরা দেখে নিই কেন ওরা করতে চাইছে এটা। দেখুন, অল উইমেন প্ল্যান মানে নারীদেরকে ব্যস্ত রাখা, মানে কাজ দেওয়া। বেশ, তারা কাজ করছেন, তারা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, ঠিক আছে। এতে করে ওদের কি সুবিধে হচ্ছে? অবশ্যই ডিপপুলেশনের সুবিধে হচ্ছে। কিরকম? ধরুন, একজন নারী যদি কর্পোরেট সেক্টরে, টাটায় বলুন, ফক্সকনে বলুন যে কাজ করেন, এমন তো নয় 2 ঘন্টা কাজ করে ছেড়ে দেবে, ছুটি দিয়ে দেবে, এমন তো নয়। এটা তো ইসরায়েল নয়। ওখানে নারীরা কিন্তু এখনো 3-এর বেশি সন্তান জন্ম দেন, কারণ সেখানে ইহুদিরা সেভাবেই কাজের পরিবেশ তৈরি করে রেখেছে। হ্যাঁ, সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। ইহুদি নারীরা কিন্তু যথেষ্ট, তারা প্লেন চালাচ্ছেন, তারা সেনাবাহিনীতেও আছেন, তারাও ডাক্তার হচ্ছেন, শিক্ষক হচ্ছেন, সবই হচ্ছেন, কিন্তু সন্তানের জন্মের হারটা কিন্তু তারা ঠিক ধরে রেখেছেন। এটা ইন্টারেস্টিং না? কিন্তু অন্য সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, নারীদের মধ্যে যত শিক্ষার বিস্তার হচ্ছে, যত উচ্চ শিক্ষার বিস্তার হচ্ছে, যত কর্ম করার বা জীবিকার সঙ্গে যত বেশি যুক্ত হচ্ছেন, তত বেশি করে তাদের মধ্যে মা হওয়ার প্রবণতা কমে যাচ্ছে। এটা ওরা জানে, দেখেছে, স্টাডি তাই বলছে। আর তাই তাদেরকে যত বেশি করে কাজ দেওয়া যাবে, যত বেশি করে এনগেজ করা যাবে, তত বেশি করে জনসংখ্যা কমবে। খুব সিম্পল হিসেব, তাই তো? কেন? খুব সহজ ব্যাপার। ধরুন, একটি নারী, সে যদি কোনো জায়গায় কাজ করে, যদি সব 2-3 ঘন্টার কাজ করলো বা সরকারি চাকরি করলো, সরকারি চাকরি তো বুঝতেই পারছেন শেষ। সরকারি চাকরি করেও অনেক নারী পেয়েছেন, মানে স্কুল শিক্ষক, শিক্ষিকা হয়েও বা সরকারি চাকরি করেও তারা মা হতে পেরেছেন, সময় দিতে পেরেছেন, অ্যারেঞ্জ করতে পেরেছেন, সন্তানকে
সে স্বামীও তাকে সহযোগিতা করেছে, বহু নজির আছে। এটা গেল সরকারি ক্ষেত্রে, সেটা না হয় করা যায়, কারণ সেখানে একটা ওয়ার্কিং আওয়ার্স আছে, সেখানে একটা সময় আছে। সবচেয়ে বড় কথা, ফাঁকিবাজির জায়গা আছে। ওই যে সিসিএল এর সুবিধে, 2 বছর ছুটি পাওয়া যায়, কত রকম সুবিধে। এইবার কর্পোরেট সেক্টর কি আপনাকে 2 বছরের ছুটি দেবে? সিসিএল দেবে? দেবে না, দেবে না। এবং তারা কি ওই রকম করে কন্ডিউসিভ ওয়ার্কিং আওয়ার দেবে আপনাকে, যে যাতে করে আপনি সন্তান লালন পালন করতে পারবেন, মা হতে পারবেন, সময় দিতে পারবেন সন্তানকে? পারবে? দেবে? দেবে না। তারা তো 8-10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে নেবে ব্যাপকভাবে, স্বাভাবিক। এমনি এমনি তো তারা মাইনে দেবে না। এবার এত এত পরিশ্রমের পরে, এত এত খাটাখাটনির পরে কোনো নারী মা হওয়ার দায়িত্ব, বাদ দিলেন কথাটা, এখন ঝামেলা, ঝামেলা নিতে চাইবে? পারবে? তাদের শরীর নিতে পারবে? পারবে না। তারা চাইলেও পারবেন না। তাহলে তারা কখন, যে সময় মা হবেন সেই ছুটি নেই, সন্তানকে লালন পালন করবেন সেই সময় নেই, তারা যতটুকু সময় বাড়িতে থাকবেন ফিরবেন এতটাই ক্লান্ত থাকবেন, এতটাই ওয়ার্ক প্রেশার থাকবে। এখন তো আবার বাড়িতেও ওয়ার্ক প্রেশার থাকে, জানেন তো, এতটাই ওয়ার্ক প্রেশার থাকবে যে তারা আর ফ্রিলি, মানে এরকম একটা দায়িত্ব, বাড়তি দায়িত্ব তারা নিতেই চাইবেন না। তারপরে মা হওয়াটা তার কাছে বোঝা বলে মনে হবে, এবং এটাই ওদের এজেন্ডা, অর্থাৎ ডিপপুলেশন এজেন্ডা। এই কারণেই ওরা এটা করছে, এটা ওটা করছে। তারপরে একটা সময় যখন সেই নারীদের শারীরিক ক্ষমতা হারিয়ে যাবে, প্রয়োজন পড়বে না, কোম্পানি তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, স্বাভাবিকভাবেই। আজীবন কি চাকরি রাখবেন? চাকরিতে রাখবে নাকি? কর্মক্ষমতা হয়ে গেলেই, পারফর্মার পেরিস, কর্মক্ষমতা না থাকলেই, দক্ষতা হারিয়ে গেলেই, বা চাহিদা ফুরিয়ে গেলেই বসিয়ে দেবে। কেন? টিসিএস কর্মচারীদের বসাচ্ছে না? বসাচ্ছে। তারপর কি হবে? তখন তো নারীদের বয়স হয়ে যাবে, ইট উইল বি টু লেট টু বি মাদার্স। মা হওয়ার মতো বয়সও থাকবে না। তখন কি হবে? যতটুকু সঞ্চয় থাকবে সেটা নিয়ে বেঁচে থাকা, পেনশনের গল্প বলে যান। তখন ওই হতাশা, একাকিত্ব, বিভিন্ন রকমের বিষয়, যেটা আমি ইউরোপ আমেরিকায় দেখে এসেছি। নিঃসন্তান নারী পুরুষের একাকিত্ব, শ্মশানে যাওয়ারও কেউ নেই, মানে ওরা কবরে যাচ্ছে কেউ, মৃতদেহের সঙ্গে যাওয়ার লোক নেই, লোক ভাড়া করতে হয়। চক্রবর্তী দিনরাত্রিতে সেই ছবিগুলো তুলে এনেছি আমি, যারা পড়েছেন তারা জানেন। বাঁশি বাজানোর লোকও ভাড়া করতে হয়, কেউ নেই, কেউ থাকে না তাদের। নরওয়ের কথা বলছি, কি প্যাথেটিক অবস্থা। তো এই যে জায়গাটা, অবশ্য দৃষ্টিভঙ্গিটা পুরোটাই আপনার। প্যাথেটিক কথাটা আমি বললাম, তার মানে এই নয় আপনার কাছে ওটা ভালোই লাগতে পারে, ঠিক আছে, যার যেমন দৃষ্টিভঙ্গি। আমি প্রক্রিয়াটা বোঝাতে চাইছি। তাহলে এটাই উদ্দেশ্য, অর্থাৎ ডিপপুলেশনের এজেন্ডা হিসেবেই নারীদেরকে অল উইমেন যে সুবিধেগুলো দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ওটাই। আর একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু প্রাকৃতিকভাবে পুরুষ যে ট্রেডস গুলো বহন করছে সেগুলোকে মুছে ফেলা যাবে না, কোনোদিনই যাবে না, যায় না, কারণ সেটা প্রাকৃতিক। নারীরাও প্রাকৃতিকভাবে কিছু ট্রেডস বা ফিচার্স বহন করে, সেগুলোকেও মুছে ফেলা যায় না, কিছুটা পরিশীলিত করা যায়, অ্যাডজাস্ট করা যায়, এই পর্যন্ত। কিছুদিন চেপে রাখা যায়, এই পর্যন্ত। আমরা স্তন্যপায়ী তো। এবার দেখবেন তো খেয়াল করে, বাঘ সিংহের পরিবারে সন্তানের জন্ম হওয়ার পরে সন্তানকে গিয়ে দেখাশোনা করে, বাঘিনী করে না বাঘ করে? বাঘিনী করে। সেটা কি নারীবাদী বাঘিনীরা প্রতিবাদ করেছে তার জন্য? কি কেমন লাগছে? স্যার, মানুষ হয়ে আপনি জন্তুর সঙ্গে তুলনা করছেন কেন? ভ্যাকসিনের বেলাতেও তাই করেন দেখি। কুকুর ভ্যাকসিন নেয় না, আমি নেবো কেন? এরকম বলেন তো? হ্যাঁ বলি। ওটাই, কারণ যখনই ন্যাচারাল ট্রেডসে আমরা যাব, প্রকৃতির কাছে যখন যাব, ওই যে বলি শেকড়ে ফেরুন নইলে শিকার হয়ে যাবেন, কেন বলি? ওটাই তো শেকড়, প্রকৃতি।
তাই তখন তো কম্প্যারিজন করতে হয়, ট্রেডস গুলো বলতেই হয়, ফিচার্স গুলো বলতেই হয়। তো তাই বলছি, ওটা আদিম ব্যাপার, ওটা আর্কিটাইপ, ওটাই প্রকৃতি। তাহলে বাঘিনী সন্তানের দেখাশোনা করে, এবং সেই সময় যদি আহারের পাশে ঘেঁষেন তো আপনার নিস্তার নেই। সে সময় মা মানে বাঘিনী খুব প্রোটেক্টিভ থাকে, সেই সময়টা অত্যন্ত প্রোটেক্টিভ থাকে এবং অ্যাগ্রেসিভ থাকে, সন্তানকে রক্ষার জন্য মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে যায়। বাঘ বাঘ তার মতো থাকে, তাই তো সিংহের ক্ষেত্রেও তাই। তার মানে বলছি না তারা কোনো ভূমিকা পালন করে না, করে নিশ্চয়ই, কিন্তু মূল ভূমিকাটা তাই। তো এটা মানুষের ক্ষেত্রেও তাই, কিন্তু স্তন্যপায়ী মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই। আসলে মা বাবা সহযোগীর ভূমিকা লালন পালনের ক্ষেত্রে, ব্রেস্ট মিল্ক থেকে শুরু করে সবকিছু। তো এইটাকে যদি ওরা উল্টে দিতে পারে, সেক্ষেত্রে যদি নারীকে প্রোভাইডার বানিয়ে দিল, পুরুষকে নার্চারার, তাহলে কি দাঁড়াবে? রোল রিভার্সাল হয়ে গেল তো, অর্থাৎ ছেলে বেকার, চাকরি নেই, হয়তো উইমেন অনলি। তাহলে কি হবে? নারীর চাকরি হলো, পুরুষটির হলো না, সে বেকার। এই অবস্থাতে এই কৃত্রিম সভ্যতায় পুরুষটি আর প্রোভাইডার ভূমিকা পালন করতে পারছে না, যেটা অরণ্যে পারত, চাষবাস করলেও সে পারত, কৃষিকাজের ক্ষেত্রেও সে প্রোভাইডারের ভূমিকা পালন করতে পারত। তাহলে এই অবস্থাতে যদি নারীটি প্রোভাইডার হয়, মানে যেটা এতদিন পুরুষই করে এসেছে, নারীরা নার্চারার ছিল, তো সেখানে দেখা যাচ্ছে পুরুষটি নার্চারারের ভূমিকা হয়ে গেল, না নারীটি প্রোভাইডার। সেটা কৃত্রিম। কেন কৃত্রিম? এই কারণে বলছি, পুরুষ সন্তানের জন্ম দিতে পারে না, নারী সন্তানের জন্ম দিলে তবেই সে নার্চার করতে পারবে। তো নার্চারের ভূমিকা সে নিতে পারে না, সে সহযোগীর ভূমিকা নিতে পারে, কো নার্চারের ভূমিকা নিতে পারে, কো নার্চার, নট নার্চারার। তাহলে কি হবে? পুরো সেট আপটাই বিগড়ে যাবে, অর্থাৎ পারিবারিক কাঠামোটাই ভেঙে ফেলবে। ওরা এতদিন সমাজটাকে ওরা করেছে, এবং তার সুযোগ আমরাই দিয়েছি অস্পৃশ্য বলে ওদেরকে, সে সুযোগটা ওরা নিয়ে সামাজিক পরিকাঠামো ভেঙে ফেলেছে, অর্থনৈতিক ভাবেও ভেঙে ফেলেছে, রীতিমতো মানসিক ভাবেও ভেঙে ফেলেছে। একতা নেই মানুষের মধ্যে, একে অপরকে সন্দেহের চোখে দেখে মানুষ। তো এবার এই যে সিস্টেমটা রোল রিভার্সাল করে দিয়ে, মিক্স আপ করে দিয়ে, নারীকে মা হওয়ার পথে বাধা তৈরি করে, মানসিকভাবে, শারীরিকভাবে, প্লাস নারী যদি হঠাৎ করে দেখবেন, যেহেতু এটা এটা স্বাভাবিক মানসিকতার, সবাই নয় কিন্তু, ব্যতিক্রম আছেন, বারবার করে বলি আমি, ব্যতিক্রম আছেন, আমি ট্রেডের কথা বলছি। তারা যদি হঠাৎ করে কোনো একটা ক্ষমতা তাদেরকে পাইয়ে দেওয়া হয়, এটা কিন্তু পলিসি, কিন্তু কিন্তু সেটা তারা বুঝবে না। তারা ভাববে আমি মাসে 70,000 টাকা ইনকাম করছি, 50,000 টাকা ইনকাম করছি, এটা বিশাল ব্যাপার। এবং বেশিরভাগ নারী, ব্যতিক্রম বাদ দিয়ে, এটাতে তাদের মানে তাদের যে জায়গাটা তারা ভুলে যান। আর পুরুষদের মধ্যে তো একটা ট্রেড আছে, সে প্রোভাইডারের ভূমিকা নিতে না পারলে সে হীনমন্যতায় ভুগতে থাকবে, এটা তো ট্রেড, কিছু করার নেই রে বাবা। এবার তার নখ দাঁত সব ভেঙে দেওয়া হলো, মানে আর্থিক নখ দাঁত যা কিছু সব জীবিকা ভেঙে দেওয়া হলো। এইবার নারীটি যদি এই রকম ভাবে পরিবারে উপার্জনশীলা হয়ে ওঠেন, প্রোভাইডার হয়ে ওঠেন, পুরুষটি তার মধ্যে হীনমন্যতা তৈরি হবে, এবং সে মানুষ ডিপ্রেশনে ভুগবে, একটা সংঘাত তৈরি হবে, একটা গ্যাপ তৈরি হবে, যেটা ওরা চাইছে। এবং এই কারণেই ওরা এই উইমেন অনলি বা উইমেন সেন্ট্রিক পলিসিটাকে কাজে লাগাতে চাইছে। ইনক্লুসিভ গ্রোথ নয়, সবাই সুযোগ পাক মেরিট অনুসারে বা স্কিল অনুসারে, তা নয় কিন্তু। এটা রিজার্ভেশন পলিসিও সে উদ্দেশ্যে ছিল না, উইমেন সেন্ট্রিক পলিসিও সেই উদ্দেশ্য নয়। ওদের উদ্দেশ্য ভাঙন ধরানো, আর ভাঙন যত ধরবে তত ডিপপুলেশন হবে, তত জনসংখ্যা কমবে, তত পরিবার ভাঙবে, তত মনস্তাত্ত্বিক গ্যাপ তৈরি হবে, তত শাসন করা যাবে, তত শোষণ করা যাবে।
তত অসুস্থ হবে মানুষ, তত ওষুধ বিক্রি হবে, তত মানুষ ভয় পাবে। একা মানুষ ভীতু মানুষ, তারা ভয়ে থাকে, বিচ্ছিন্ন মানুষ ভয়ে থাকে। এটা ওদের উদ্দেশ্য, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু ওই যে এটা একটা প্রক্রিয়া, আমি এটাকে ভালো মন্দ কিচ্ছু বলবো না। আমি বলবো প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ, দেখো শেখো কি হয়, এরপরে কি হয়, দেখুন, শিখুন, প্রশ্ন করুন, জানুন কি পাচ্ছি কি হারাচ্ছি। ইটস এ প্রসেস, কম্পেয়ার করুন। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, সব একসঙ্গে পাওয়া যায় না। তাই নারীরা অনেক কিছু পাচ্ছে, আগামীতে পাবে, পুরুষও অনেক কিছু পাচ্ছে, পাবে, আবার হারাবেও বটে। আর হারাতে হারাতেই তখন মনে হবে হয়তো কারো কারো যে অতীতে মনে হয় এগুলো ভালো ছিল, কিন্তু সেটাকে আমরা রেপ্লিকেট করতে পারি না, পারবো না, ফিরিয়ে আনতে পারবো না, বাঁধতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, যতটা সম্ভব সতর্ক হতে পারি। যেমন এই সতর্ক হওয়ার ক্ষেত্রে একটা পরামর্শ আমি আপনাদের দেব। অনেক সহযোদ্ধা মেসেজ করছেন বা ফোনে বলছেন তারা পারিবারিকভাবে খুবই অশান্তিতে আছেন, কারণ তারা সচেতনতার কাজ করতে চাইছেন বা কিছু করতে চাইছেন, মানুষের পাশে থাকতে চাইছেন, তাদের দোসর, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, সহযোগিতা করছেন না, কারণ মানসিক জায়গাটা মিলছে না বলে। তো যারা ইতিমধ্যে বিবাহ করে নিয়েছেন তারা চেষ্টা করুন অ্যাডজাস্ট করে থাকার, যতটা সম্ভব করা যায় তার মধ্যে থেকে। আর যারা এখনো করেননি তারা সাবধানে দোসর নির্বাচন করুন, সাবধানে। প্রেমিকা বলুন, প্রেমিক বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, যারা এখনো সে পথে যাননি, খুব সতর্কভাবে সেটাকে খুঁজে নিন, নইলে কিন্তু লাইফ হেল হয়ে যাবে। আমার পরিচিত কয়েকজন এরকম আছেন, বিবাহের আগে আমার ভিডিও টিডিও তিনি তার সেই হবু স্ত্রীকে দেখিয়েছিলেন এবং স্ত্রী তাকে খুব প্রশংসা করেছিল, আমারও প্রশংসা করেছিল, দারুণ দারুণ। তার মনে হয়েছিল হ্যাঁ এই তো ঠিকঠাক চিন্তা ভাবনা করে। তিনি স্বপ্ন দেখেছিলেন সন্তানকে প্রাকৃতিক পন্থায় লালন পালন করবেন। হবু স্ত্রীও কথা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমিও তাই করব। তারপরে কি হলো, বিয়ের পরে ভোল বদলে গেল। তাঁরই কথা, নামের দরকার নেই, কি দরকার। তারপরে তিনি এখন সেই স্ত্রী আমাকে সহ্যই করতে পারেন না এবং সন্তানকে সবকটি ভ্যাকসিন বুঝে দিয়েছেন। তাহলে কেন? এটা একটা প্লয় ছিল, এটা ট্যাকটিক্স ছিল, তার কথাতেই এটা ট্যাকটিক্স ছিল। কি, প্রথমে মিথ্যে কথা বলে বিশ্বাস অর্জন করা, হ্যাঁ তুমি ঠিক বলছো, উনি যা বলছেন ঠিকই বলছেন, আমি আছি, ওই পথেই আছি, তোমার পথেই আছি বলে বিশ্বাস অর্জন করা। তারপরে বিবাহ করা, কাগজপত্র হয়ে গেল, সন্তান হয়ে গেল, অসহায় অবস্থা, তখন আপনি কি করবেন? কিছু করার আছে? আপনি আটকা পড়ে গেলেন। এমনটা নারীদের ক্ষেত্রেও হতে পারে, নারীর ক্ষেত্রেও হতে পারে। তাই সাবধান, তখন আর কিছু করার থাকবে না। আমি তখন তাকে বলি কি করবে বলো, এখন আর কি কিছু করার নেই, কিছু করার নেই, আগে বুঝতে পারোনি, কি করবে তুমি? তো তাই সতর্ক থাকুন। বিশেষ করে আমার অনেক সহযোদ্ধা যারা, পাঠক সহযোদ্ধা যারা এমন করে ভাবছেন, খেয়াল করুন না, ভাবুন না, নারী পুরুষ নির্বিশেষেই বলছি, যদি কেউ ভাবেন এরকম, যারা আমার বইপত্র পড়ছেন, লেখালেখি করছেন, ভাবছেন ভ্যাকসিন নিয়ে, ভাবছেন প্রকৃতির কাছাকাছি যাওয়ার কথা ভাবছেন, সন্তানকে ইংলিশ মিডিয়ামে, এই তো সেদিন এক সহযোদ্ধা মেসেজ করলো, ইংলিশ মিডিয়াম থেকে ছাড়িয়ে বাংলা মিডিয়ামে ভর্তি করেছেন। তার স্ত্রী নিশ্চয়ই তার পাশে ছিলেন বলেই তো করতে পেরেছেন, নইলে কি পাড়ায়। ভাবুন দেখি কাজটা কতটা কঠিন কাজ। এই সিস্টেমে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম থেকে ছাড়িয়ে এনে বাংলা মিডিয়ামে ভর্তি করলেন, ভাবুন তো কতটা কঠিন কাজ, যদি না আপনার সঙ্গী বা সঙ্গিনী রাজি হয়, কতটা কঠিন কাজ। তো এই যে চিন্তা ভাবনাগুলো যেটা আপনারা ভাবছেন বা আমার কথা শুনে ভাবছেন বা নিজেরা ভাবছেন,
তারা যদি এগুলো প্রয়োগ করতে চান আপনার জীবনে, তাহলে আপনার সঙ্গী বা সঙ্গিনীটাকে একই রকম বা কাছাকাছি চিন্তার জগতের হতে হবে, তো নইলে তো আপনার লাইফ হেল হয়ে যাবে। এই যে সেদিন আমার অনেক সহযোদ্ধা এখন সাবান ব্যবহার করেন না, আমি এরকম অনেক সহযোদ্ধার বাড়িতে গিয়েছি, বাড়িতে নারী আছে, তার সন্তান, কন্যা সন্তান সবই আছে, কিন্তু কোনো কসমেটিক্স বাড়িতে ঢোকে না। তারা সুস্থ আছেন, ভালো আছেন, সমস্যা কোথায়? কিন্তু তার স্ত্রী মেনে নিয়েছে, তার কন্যা সন্তান মেনে নিয়েছে, তার পুত্র সন্তান মেনে নিয়েছে, মানসিকতা তিনি করতে পেরেছেন বলে মেনে নিয়েছে। তো কিন্তু এই যে পারাটা, সন্তানকে ছোটবেলা থেকে আপনি মানুষ করলে সেটা সম্ভব হবে, কিন্তু আপনি যাকে বিবাহ করবেন বা যার সঙ্গে থাকবেন, নারী হোক পুরুষ হোক, যার সঙ্গে থাকবেন, তিনি যদি এটাতে একমত না হন, ভাবুন দেখি, কসমেটিক্স ব্যবহার যদি আপনি, ধরুন পুরুষ এবং আপনি ধরুন নারী, আপনি যদি এরকম কট্টর হন, তাহলে তো মুশকিল। আপনি পারবেন না, তাহলে সেইভাবে হয় আপনাকে নমনীয় হতে হবে, অ্যালাউ করতে হবে, নয় তেমন কাউকে খুঁজে নিতে হবে যিনি আপনার এই চিন্তার শরিক। ভ্যাকসিনের ক্ষেত্রে একই কথা, যেমন এই সহযোদ্ধার কথা বললাম, তিনি ভুক্তভোগী, তখন আপনি কি করবেন? অথবা সমাজ নিয়ে আপনি ভাবেন, মানুষের পাশে থাকতে চান, এবার আপনাকে কেউ বলল, আপনার প্রেমিকা বলল বা আপনার প্রেমিক বলল, বা আপনার বিয়ে হয়ে যাওয়ার পর আপনার স্বামী বলল বা আপনার স্ত্রী বলল যে ওনার বই কেনা যাবে না, ওনার বই যাতে বাড়িতে না ঢুকতে দেখি, কি করবেন? খারাপ লাগবে না? কারণ ওই যে বিপরীত মেরুর চিন্তা ভাবনা করেন তিনি মনে করতে পারেন যে অধমের এই দেবাশিস লাহার বইপত্র কেনা মানে পয়সা নষ্ট, তো উনি বারণ করতেই পারেন, তখন আপনি কি করবেন? খারাপ লাগবে না আপনার? তো লুকিয়ে লুকিয়ে বইগুলো, এটা কি আমি চাইবো? আপনি চাইবেন না। মনে রাখবেন একটা কথা, খুব সার সত্য মনে রাখবেন, এটা সহযোদ্ধাদের জন্য এই কথাগুলো বলছি। বিবাহের ক্ষেত্রে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, একসঙ্গে থাকার ক্ষেত্রে বলুন, যেভাবেই বলুন না কেন, সহবাসের কথায় যদি বলি, নারী পুরুষ নির্বিশেষে কি প্রথম থেকে শেষ পর্যন্ত কি চায় বলুন তো? কি দেখে? স্বার্থ দেখে আগে, হ্যাঁ, ব্যতিক্রম বাদ দিয়ে। তার এই চিন্তা ভাবনার মধ্যে সমাজ থাকে না, সমাজের কথা ভাববো থাকে না। বায়োলজিক্যালি যদি দেখেন, তাহলে দেখবেন একটা নারীর সাধারণত 20 বছর পর্যন্ত তার আবেগটা বেশি থাকে, ওই জন্য তারপরে 20তেই বুড়ি কেন বলা হয়? ওটা শারীরিক বুড়ি বলা হয় না, এটা তারপর থেকে ক্যালকুলেশন শুরু হয়ে যায়। পুরুষের ক্ষেত্রে হয়তো আরেক দু এক বছর বেশি হতে পারে, কিন্তু হয়। অর্থাৎ প্রথম দিকে ভালোবাসার ক্ষেত্রে যে আবেগটা থাকে, সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে, তখন প্যাশন ইজ রিপ্লেসড বাই ক্যালকুলেশন, তখন আবেগটা জায়গা নিয়ে নেয় প্যাশনের জায়গা, আবেগের জায়গা তখন কি নিয়ে নেয়? ক্যালকুলেশন, প্র্যাকটিক্যাল আউটলুক। এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট, কিছু করার নেই, এটা হয়। এটা এখন হয় তা নয় শুধু, এটা আগেও হয়েছে, তাই এখন বেশি করে হয়, যেহেতু সুযোগটা বেশি। তাহলে এইবার যখন একটি নারী বা পুরুষ আপনার সঙ্গে থাকবে, সে কি ভাববে? আপনি সমাজের জন্য কতটা ভাবেন, সমাজের মানুষের পাশে কতটা থাকেন, আপনার কত মহানতা আছে, আপনি কত ক্রিয়েটিভ, আপনি আপনার মাইনের কত অংশ গরিবকে দান করেন, এগুলো সে দেখবেই না, বিবেচ্যই নয়, নাথিং টু কাউন্ট, এগুলো কিচ্ছু না তার কাছে, মিনিংলেস। তাহলে সে কি দেখবে? সে নারী হোক আর পুরুষ হোক, সে কি দেখবে? সে দেখবে আপনি তাকে কতটা ভালো রাখতে পারেন, কতটা তার কথা শুনে চলতে পারেন, কতটা তার ভোগ সামগ্রী কিনে দিতে পারেন, কতটা তার সেবা করতে পারেন, কতটা তার শখ আহ্লাদ পূর্ণ করতে পারেন, সেটাই তারা দেখবে, নারী পুরুষ নির্বিশেষে। আপনার সামাজিক অবদান, সামাজিক ভূমিকা, আপনার ত্যাগ, আপনার তিতিক্ষা, আপনার স্যাক্রিফাইস, আপনার বিপদ মাথায় করে নিয়ে চলা, এসবে কিছু তারা দেখবে না।
কিছু যায় আসে না, তাদের কিচ্ছু যায় আসে না, এটা ইনস্টিংক্ট। তাই আপনি সাবধানে, নারী হোক পুরুষ হোক, বুঝে নেবেন, নইলে ওই যে সেদিন দেখলাম সহযোদ্ধা সুমন চক্রবর্তী, দুর্গাপুরে থাকেন, প্রিয় সহযোদ্ধা, উনি বইমেলাতে প্রতিবার আসেন, অনুষ্ঠানেও এসেছিলেন, খুব সক্রিয় মানুষ, আমার একজন প্রিয় মানুষ সহযোদ্ধা হিসেবে, খুবই প্রিয় মানুষ। তো তিনি একটা ভিডিও দিয়েছেন, দেখছেন গ্রামে গিয়ে চাষবাস করছেন, এটা তারা মানে পরম্পরা কৃষি আর কি, কেমিক্যাল ছাড়া, রাসায়নিক ছাড়া, গোবর সার দিয়ে, এটা আমি জানি, আমার সঙ্গে যোগাযোগ আছে, আমারও যাওয়ার কথা, সময় করে যাব। অনুষ্ঠানে উনি আমাকে কিছু তার খেতে উৎপন্ন এরকম চাল দিয়ে গেছেন। তো সেইখানে তার এক সহযোগী তার সঙ্গে রয়েছেন, তিনি এক বিশিষ্ট মানুষ, তিনি বিজ্ঞানেরই মানুষ, যথেষ্ট কুশলী মানুষ, তিনিও চাষ করছেন, তার সঙ্গে এটা করছেন। তো তিনি সেখানে সুমনকে বলতে দেখলাম যে আমাদের এখানে আমরা মাটি মাখি, আমিও যেমন গেলে, আমার সহযোদ্ধারা জানেন, পুকুরে নদীতে গেলে পাঁকটা গায়ে ব্যবহার করি, প্রলেপ ব্যবহার করি। তো সাবানের গল্প নেই, সেখানে কিছু নেই। তাহলে এই অবস্থাতে যদি আপনি এইরকম মানসিকতার হন, তাহলে কোন নারী বা পুরুষ, কসমেটিক্স মনে করলে তো নারীর কথাই আগে মনে আসে, পুরুষরাও আজকাল ব্যবহার করছে, যাই হোক, মেনে দেবে আপনাকে? বলুন দেখি, সংঘাত বাঁধবে না? বাঁধবে তো বটেই। তাই আপনি আগে নিজের অবস্থানটা বুঝুন, আপনি কতটা কি কট্টর, কতটা কি। আপনি যদি হঠাৎ করে বলেন যে আমি এই চাকরিটা করছি, কি কোনো একটা কর্পোরেট সেক্টরে চাকরি করছেন, ভাল লাগছে না, জমি কিনেছি, তোমাকে বলা হয়নি গো, এই চাকরিটা ছেড়ে চাষবাস করবো ভাবছি, গিয়ে লোকটোক রাখবো, প্রথমে পারবো না, আপনি আস্তে আস্তে শিখে নেব। তো এটা যদি মানে আপনার সেই মানে মহিলা, মানে আপনার স্ত্রী যদি আধুনিক মানসিকতার হন, তথাকথিত আধুনিক, তিনি মেনে নেবেন যে আপনি একটা কর্পোরেটের চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে চাষবাস করবেন, আর উনি চাষি ঘরণী হয়ে থাকবেন? মেনে নেবেন কি? নেবেন না। তাহলে আগে থেকে ক্ষেত্র তৈরি করতে হবে। তো বা আপনার সন্তান বাংলা মিডিয়ামে পড়াবেন, আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন না, কারণ লাভ নেই, আপনি বুঝে গেছেন আসল হলো স্কিল, এটা মিডিয়ামের উপর নির্ভর করে না। সেটা কি তাকে বোঝাতে পারবেন? বা ভ্যাকসিন বোঝাতে পারবেন? তো তো আগে আগে তৈরি করে রাখুন ক্ষেত্র। নাটক করলে, অভিনয় করলে সেটা দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। যেমন এই সহযোদ্ধার ক্ষেত্রে অভিনয় করেছিলেন শুনলাম, পরে নাকি আসল চেহারা বেরিয়ে গেল। ওই যে ভরতচন্দ্রের একটা কথা আছে, বিয়ের আগে মোহিনী, বিয়ের পরে রায়বাঘিনী, ব্যাপারটা ওই রকমই আর কি। তো যাই হোক, তাই সতর্ক করলাম, ব্যাপারটা এটাই। ওটা বিবেচ্য নয় আপনি কতটা কি করছেন সমাজের জন্য, প্রকৃতির কাছে ফিরতে চাইছেন, নিজের স্বাস্থ্যের কথা ভেবে, মানুষের স্বাস্থ্যের কথা ভেবে প্রচার করছেন, গ্রামে গঞ্জে যাচ্ছেন, এদিক ওদিক বলছেন, এগুলো কিন্তু বিবেচ্য নয়, কিচ্ছু ম্যাটার করে না। তিনি কতটা আপনার কাছ থেকে পাচ্ছেন, দিতে পারবেন, সেটা অর্থ হতে পারে, পরমার্থও হতে পারে। তো ওনার জন্য, ওর জন্য, সমাজের জন্য নয়, সমাজটা কিন্তু থাকে না এক্ষেত্রে, এটাই হলো ব্যাপার। তো আপনি যদি তার মনের মধ্যে, মানসিকতার মধ্যে সমাজটাও ঢুকিয়ে দিতে পারেন, তাহলে তো দারুণ হয়। ওইটা ঢুকে গেলে তো আপনি ভাগ্যবান, ভাগ্যবতী। সেটা কি হয়? ব্যতিক্রমী ক্ষেত্রে হয়। তাই কখনো মনে রাখবেন যে আমরা কিন্তু এখনো সংখ্যালঘু, অনেক সংখ্যালঘু। তাই আমাদের মতো মানুষ দোসর পাবো আশা না করাই ভালো। রেডিমেড তো পাবেনই না, তৈরি করে নিতে হবে যদি পারেন। যদি সফল হন তো দারুণ ব্যাপার হবে, তাই নয় কি? তো যাই হোক, অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্যই কথাটা বললাম।
আর সতর্ক থাকুন, আগামীতে ভোটের পরে বা ভোটের আগে থেকেই দেখবেন মারামারি দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন রকম বাড়বে, আরো মারাত্মক রকম বাড়বে। হিন্দু মুসলমান থেকে শুরু করে বাঙালি অবাঙালি, এই পক্ষ বাংলা পক্ষ হিন্দি পক্ষ, ক্ষেত্র তৈরি। আবার ডেঙ্গু ভ্যাকসিন তো আসছেই, করোনাকে আবার নতুন করে টানাহোনা খেলা হবে, সেই বিষয়ে আমি পরে ভিডিও করব। আর এই যে বাবরি মসজিদ নিয়ে আমি বলেছিলাম, সেটাও তো মিলে গেল। উদ্দেশ্য শুধু বাবরি মসজিদ নয়, দেখলেন তো একটা দল হয়ে গেছে, রাজনৈতিক দল করা হয়েছে, কি জনতা উন্নয়ন পার্টি নাকি পার্টি, কত উন্নয়ন হলো। আহারে, স্বাধীনতার পর থেকে তো উন্নয়ন দেখেই চলেছি আমরা, বেশ ভালো কথা। তো আরেকটি রাজনৈতিক দল হলো, এখন শোনা যাচ্ছে নাকি 182টি আসনে নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। তিনি কি করতে চাইছেন? তিনি নাকি বিজেপিকেও রুখতে চাইছেন, মাননীয়াকেও রুখতে চাইছেন। অর্থাৎ রাজনৈতিক পলিটিক্যাল এজেন্ডা। বহু আগেই বলেছি, এটা বাবরি মসজিদ একটা জাস্ট খেলা মাত্র। এটা আন্তর্জাতিক শক্তির ইশারাতেই হচ্ছে। জায়নী শক্তি এখানেও আছে। কেন আছে সংক্ষেপে বলছি, পরবর্তী ভিডিওতে বিস্তারে বলবো। ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা ভাগ করতে হবে। খেয়াল করে দেখেছেন তো, একটা সময় ছিল যখন সিপিএম বা বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন মুসলমানেরা ভাগ, মুসলিম ভোট কোথায় যেত? মূলত ওখানেই যেত, তারা ক্ষমতায় থাকতো। তো এবার মাননীয়া তিনিও ওই ভোটটাই পান, সব মোটামুটি ইন্ট্যাক্ট পান। কিন্তু সমস্যা হচ্ছে কি, মুসলিমদের মধ্যে একটা ভাগাভাগি করতে হবে। শিয়া সুন্নি ভাগাভাগিটা দেখবেন পাকিস্তানে আছেন, প্রচুর মারামারি হয় শিয়াদের মধ্যে সুন্নিদের মধ্যে। শিয়াদের ঘৃণা করে সুন্নিরা, শয়তান মনে করে। মানে অনেকে আবার ইহুদিদের চাইতেও নাকি মারাত্মক শয়তান বলে মনে করে শিয়াদের, এরকমও প্রচার আছে। তো শিয়া সুন্নি দেখবেন মাঝে মাঝে কারবালা রক্তাক্ত হয়, ওটা প্রমোট করা হয়েছে। আন্তর্জাতিক জায়নিস্ট শক্তি সেটাকে প্রমোট করে শিয়া সুন্নির গন্ডগোল দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। কিন্তু ভারতের, আমাদের রাজ্যের মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির বিভাগটা নেই সেরকম। আর শিয়া খুবই কম সংখ্যক আছে আমাদের দেশে, 10%-ও অনেক কম, 5-6% এরকম হবে। তাই এখানে ওই খেলাটা চলবে না। তাহলে কি করতে হবে? অথচ মুসলমানরা একটা বাধা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বলেছি, ডিজিটাল ক্যাশলেস সোসাইটি বলুন, ডিপপুলেশনের একটা বাধা, প্লাস ল্যাব মিট ওরা খাবে না, ফ্রোজেন মিটও খাবে না, ওরা হালাল খেতে চায় এখনো। অন্য ক্ষেত্রে পরিবর্তন এলেও, চাকরি বাকরি করলেও, সরকারি চাকরি বাকরি করলেও, ইঞ্জিনিয়ার হলেও হালালের ব্যাপারে ওরা এখনো অনেকেই, বেশিরভাগই এক কাট্টা। তাহলে এই যে বাধা, নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা বাধা, যে এই ওরা মনে করছে বাধা, বড় বাধা এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, যদিও নামে এখন ইসলাম, আসলে কিছু নেই, কিন্তু ওই তো বাধাগুলো আছে। ল্যাব মিট না হালালের ব্যাপারটা আছে, ক্যাশলেস সোসাইটির ব্যাপারটা আছে, অনেক কিছু আছে। প্লাস ইউজলেস ইটার্স, তারা এখনো গায়ে গতরে খাটা, কৃষিকাজের সঙ্গে অনেকে যুক্ত। এই স্কিলগুলো তাদের উপরই নির্ভর করে। দেখবেন অনেক ব্যবসা জীবিকা এই মুসলমান সম্প্রদায় আছে বলে টিকে আছে, মানে তারাই চালিকা শক্তি, তারাই চালিকা শক্তি, অস্বীকার করে লাভ নেই। তো এগুলোকে তো ভাঙতে হবে। তাহলে কি করতে হবে? মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি করাতে হবে, যেটা শিয়া সুন্নি তো হচ্ছে না আমাদের দেশে, বললাম কারণটা। তাহলে কি করতে হবে? এমন বিভাগ করতে হবে যেখানে মুসলমানরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে যায়। স্বাভাবিকভাবেই মাননীয়ার সঙ্গে তো কিছু মুসলমান থাকবেনই, সবাই তো আর জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেবে না। ওখানে যাবে কিছু মুসলমান, ভাগাভাগি হয়ে যাবে। অর্থাৎ মুসলিম ভোট এই প্রথম বড় আকারের ভাগাভাগি হতে চলেছে, যেটা ওরা চাইছে, যাতে করে আগামীতে রাজনৈতিক দল হিসেবে মারামারি রক্তারক্তি করা যায়, বাঁধানো যায়, এটাই উদ্দেশ্য। তো আবার ওদিকে এ পক্ষ ও পক্ষ তো আছেই, আমি সংক্ষেপে বললাম। তো এ একটা নতুন ফ্রন্ট ওরা খুলে ফেললো, হানাহানির একটা নতুন ফ্রন্ট ওরা খুলে ফেললো।
বলাই বাহুল্য এই ফ্রন্টেও নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রচার নেই, এই ফ্রন্টেও ভ্যাকসিনের বিরোধিতা নেই, কিছু নেই। সবই সবই সেই মূল স্রোতের হয়ে ওই কথাগুলো কেউই বলবে না। শুধু ওই উপরে উপরে দিদির বিরুদ্ধে দাদা, দাদার বিরুদ্ধে দিদি, ইত্যাদি ইত্যাদি করে মানুষকে আরো বেশি করে কন্ট্রোল করা, শোষণ করা এবং দাঙ্গা হাঙ্গামা বাঁধানো ক্ষেত্র তৈরি করা, মগজহীনতাকে প্রশ্রয় দেওয়া, এই কারণেই এদেরকে প্রমোট করা হচ্ছে, যেটা স্বাভাবিকভাবেই জায়নিক শক্তিরই কাজে লাগবে। তাই সতর্ক থাকুন। আগামীতে কিন্তু মানসিক ভয় দেখাচ্ছি না, মানসিক প্রস্তুতি দিচ্ছি। তো এই ধরনের ব্লাডশেড, রায়ট বলুন, ব্লাডশেড বলুন, এটা আগামীতে যত বাঁধানো যাবে তত বেশি করে সেনা নামানো যাবে, তত বেশি করে কারফিউ জারি করা যাবে, তত বেশি করে এমার্জেন্সির মতো সিচুয়েশন ঘোষণা করা যাবে। আর এমার্জেন্সির মতো সিচুয়েশন মানে জরুরি অবস্থা জাতীয় দমনমূলক অবস্থা ইন্দিরা গান্ধী কিন্তু অন্য উদ্দেশ্যে করেছিলেন, সেটা আমি পরবর্তী বইতে লিখছি। কিন্তু এখন যেটা প্যান্ডেমিক ট্রিটি হয়েছে এবং যে পরিস্থিতিতে ওরা ভ্যাকসিন বুঝতে চাইছে, এখন ওরা তো পারবে না সহজে, বুঝতেই পারছেন। তাহলে কি হাতিয়ারটা কি, উপায়টা কি? উপায় হলো সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি করা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, যাতে করে সেনা নামানো যায়, দমনমূলক ব্যবস্থা জারি করা যায়, জনগণের কণ্ঠস্বর রোধ করা যায় ওই অজুহাত দেখিয়ে যে আমরা কি করব, শান্তি স্থাপন করতে হবে। তো তখন কিন্তু বিপদ। এখন যেভাবে কথা বলতে পারছেন, ঘোরাফেরা করতে পারছেন, না বলতে পারছেন, তখন কিন্তু পারবেন না। তো সেরকম খেলা ওদের ইচ্ছে আছে, এর মধ্যেই হবে, কালকেই হবে বলছি না, ভোটটা মিটলে অনেক কিছু দেখার আছে। তো এই কারণেই কিন্তু এরা ক্ষেত্রগুলো তৈরি করছে, যাতে করে ওই ডামাডোলের বাজারে একটা মার্শাল ল, শান্তির নামে মার্শাল ল জারি করে ভ্যাকসিনটাও গুঁজে দেওয়া যায়। তাই সতর্ক থাকুন, সচেতন থাকুন। আর আবার বলছি, মঙ্গলবার মানে 6 তারিখ মঙ্গলবার যদি কেউ কলেজ স্ট্রিট কফি হাউসে আড্ডার জন্য, আলোচনার জন্য আসতে চান জানাবেন। আমি কয়েকজন সহযোদ্ধাকে বলবো, ওই সময় আমার থাকার কথা আছে। তো তারা আর যারা আগ্রহী তারা আমাকে জানান, টাইম নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা কোন সময়ে আমরা তো যাবো বলিয়ে দিলাম। তো যেহেতু ওই ব্যাঙ্গালোরের সহযোদ্ধা এসেছেন, ওই প্রথম আমার সঙ্গে দেখা হলো, উনি বললেন, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে তো আর দেখা হবে না, যে কয়জন আশপাশ থেকে পারেন জানান। ভালো থাকবেন। শুভরাত্রি।